সেটা হচ্ছে স্পিরিচুয়ালিটি শব্দটার মধ্যে স্পিরিট শব্দটা রয়েছে। স্পিরিট মানে হচ্ছে ফোর্স। তো এই ভূত কি আদৌ আছে? মানে আমরা তো অনেক জায়গায় শুনেছি, দেখেছি, আমি নিজেও অনেক জায়গায় অনেকদের সাথেই পডকাস্ট করে জেনেছি। তো তবে ভূত আছে কি নেই এটা ওই ব্যাপারটা এরকম হয়ে যাবে আমি দেখেছি বলে আছে আর আমি দেখিনি বলে নেই, এরকমভাবেও মানাটা ঠিক নয়। তো তাদের একটা নির্দিষ্ট উদ্দেশ্য আছে, তাদের সৃষ্টির একটা উদ্দেশ্য আছে, তারা সবসময় সেই উদ্দেশ্যটাই পালন করে। আমরা যখন কাউকে আশীর্বাদ করছি, আমরা বলি না আমরা তার শুভ কামনা করছি, তার ফলেও আমাদের কিছু পজিটিভ এনার্জি তাদের মধ্যে ট্রান্সফার হয়, যেই কারণে মঙ্গলবার করে আমরা শক্তি আরাধনা করার চেষ্টা করি। কারণ যদি পজিটিভ কিছু থেকে থাকে সেও সেই দিনকে অ্যাক্টিভ হচ্ছে, যদি নেগেটিভ কিছু থেকে থাকে সেও সেদিনকে অ্যাক্টিভ হচ্ছে। হ্যালো এভরিওয়ান, চলে এসেছি ভূতাবাসের একটা নতুন এপিসোডে। টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা তো বুঝেই গেছেন যে আজকের এপিসোডটা একটা পডকাস্ট এপিসোড হতে চলেছে। আজকে আমাদের সাথে যিনি ছিলেন উনি একজন প্যারাসাইকোলজিস্ট, মিস্টার ইন্দ্রায়ুধ সেন। ইন্দ্রায়ুধদার থেকে আমরা আজকে জেনেছি আত্মা এবং স্পিরিট এবং আরও এই বিষয়ে অনেক কিছু, যেগুলো উনি বৈজ্ঞানিক ব্যাখ্যার মাধ্যমে আমাদের বুঝিয়েছেন। তাহলে আজকে আর বেশি কথা বাড়াবো না, চলে যাব সোজা আমাদের পডকাস্টে। পুরোটা দেখতে থাকুন, আপনাদেরও কিন্তু অনেকটাই এই সম্পর্কে ধারণা বেড়ে যাবে। তাহলে চলুন পডকাস্টটা শুরু করা যাক। নমস্কার দাদা। নমস্কার, কেমন আছো? আর গরমে একটু চাপ, বাট ঠিকঠাক ভালো আছে। আচ্ছা, তোমার সাথে তো আজকে প্রথম বসা হলো। একদম। আচ্ছা, যেটা তোমার থেকে প্রথমে জানতে চাইবো সেটা হচ্ছে যে স্পিরিচুয়ালিটির যে ডেফিনেশন, সেটা তোমার কাছে কি? মানে এটা কি অ্যাকচুয়ালি সত্যি? এটা তোমার কাছে এর ব্যাখ্যাটা কি? বেশ, দেখো, স্পিরিচুয়ালিটি বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে স্পিরিচুয়ালিটি শব্দটার মধ্যে স্পিরিট শব্দটা রয়েছে। স্পিরিট মানে হচ্ছে ফোর্স, স্পিরিট মানে হচ্ছে তোমার কোনো কিছু উদ্যোগ নেওয়া। যখন তুমি তোমার নিজের থেকে তুমি উদ্যোগ নিয়ে নিজেকে জানার চেষ্টা করছো, তার জন্য যা যা মাধ্যমের তোমার প্রয়োজন হচ্ছে সেগুলোকে তুমি অবলম্বন করছো, এবং তুমি কে, কি তোমার অস্তিত্ব, কি তোমার পরিচয়, আধ্যাত্মিকভাবে যদি জানার চেষ্টা করো, আমরা সেটাকে আধ্যাত্মিকতা বা স্পিরিচুয়ালিটি বলি। আমাদের প্রত্যেকের মধ্যেই যেরকম ব্যক্তিত্ব আছে, ঠিক তেমনি প্রত্যেকেই আমরা স্পিরিচুয়াল। শুধু অন্তর এইটুকুনি যে অনেকে নিজেকে বুঝতে পারে না আর অনেকে নিজেকে বুঝতে পারে। এর সাথে ঈশ্বর বলো, এর সাথে ভূত বলো, এর সাথে ভবিষ্যৎ বলো, এইগুলো যুক্ত হয় না একদমই বলবো না, এগুলো যুক্ত। কিন্তু কোথাও গিয়ে আধ্যাত্মিকতার মধ্যে নিজেকে জানার প্রবণতা সব থেকে বেশি থাকে। আমাদের প্রত্যেকের নিজের প্রতি যে চাহিদা, নিজের প্রতি যে ইচ্ছা, সেগুলো যদি আমরা জানতে পারি তাহলে আমরা বলি সেগুলোকে স্পিরিচুয়ালিটি বলা যেতে পারে। এই হচ্ছে বেসিক কনসেপ্টের স্পিরিচুয়ালিটি। আমি নিজেকে স্পিরিচুয়াল বলে কতটা মনে করি সেটার থেকে বড় প্রশ্ন হচ্ছে যে আমি নিজেকে কতটা জানি, আমি নিজেকে কিভাবে জীবনকে যাপন করছি, বা আমার কি চাই চাই না এটা আমরা সবাই জানি, কিন্তু কতটা চাই আর কতটা আমার জন্য প্রয়োজন, তার যে ব্যারিয়ারটা, সেটাকে মাপতে পারা খুব কঠিন। সবাই আমরা পারি না। অনেকে ইচ্ছার স্রোতে ভেসে যাই, অনেকে আবেগের স্রোতেও ভেসে যাই। কোথায় গিয়ে নিয়ন্ত্রণটা করব, সেই নিয়ন্ত্রণটা যদি জানা যায় তাহলে আমার মনে হয় সেখান থেকে আধ্যাত্মবাদের শুরু। জিনিসটা অনেকটা সমুদ্রের মতন, তো একবার শুরুটা হয়ে গেলে অটোমেটিক্যালি ওপরের দিকে এগোনোটা কোনো অসুবিধার কিছু নেই। এই তো এই যে আমরা তো অনেক সময় শুনি যে স্পিরিট মানেই আমরা ব্যাখ্যা করি যে ভূত। প্রথমে যেটা আমাদের মাথায় আসে, স্পিরিট মানে কিন্তু আমাদের ভিতরে যে আত্মা রয়েছে সেটাকে আমরা বলি না। স্পিরিট, সোল মানে হচ্ছে সেটাকে আমরা বলি, ঠিক আছে, সোল আমাদের ভেতরে আছে, অবশ্যই আছে, কিন্তু স্পিরিট মানেই ভূত আমরা জানি। তো এই ভূত কি আদৌ আছে? মানে আমরা তো অনেক জায়গায় শুনেছি, দেখেছি, আমি নিজেও অনেক জায়গায় অনেকদের সাথেই পডকাস্ট করে জেনেছি। তো তোমার কাছে কি মনে হয় যে ভূত কি নিজে তুমি কখনো চাক্ষুষ করেছো বা তোমার অভিজ্ঞতা হয়েছে? নিশ্চয়ই। দেখো, যেই জিনিসটা নেই সেই জিনিসটা বেশি দিন টেকে না, মানে মিথ্যে বেশি দিন টেকে না। ভূতের ব্যাপারটা শুধু তুমি আমি নয়, আমাদের মা ঠাকুমা দাদু যারা রয়েছেন বা তাদের পূর্বপুরুষ যারা রয়েছেন, তাদের সমসাময়িক সময় থেকেই চলে আসছে। তার মানে আমি এটাকে অস্বীকার তো করতে পারি না। তবে ভূত আছে কি নেই এটা ওই ব্যাপারটা এরকম হয়ে যাবে আমি দেখেছি বলে আছে আর আমি দেখিনি বলে নেই, এরমভাবেও মানাটা ঠিক নয়। কোনো কিছু যখন নিজের অস্তিত্ব নিয়ে রমরমিয়ে চলে বেড়াচ্ছে এবং মানুষকে বলো কি পশু পাখি যাদেরকেই বলো না, জানান দিয়ে যাচ্ছে তার অস্তিত্বের কথা, সুতরাং কিছু তো আছে। যদি
একটা প্রবাদ বাক্য আছে না, যদি ঈশ্বর থেকে থাকে তাহলে ভূত কেন নয়? তো যদি ঈশ্বর যদি মনে করি আমরা আছেন, তাহলে নিশ্চয়ই ভূতও আছে। এবার বিষয়টা হলো যে আমরা সবসময় না প্রমাণ করতে চাই যে ভূত আছে। হ্যাঁ, এবার কে কি পদ্ধতিতে প্রমাণ করছে, যার পদ্ধতির জোর যত বেশি সে সেইভাবেই ভূতের অস্তিত্বকে প্রমাণ করার চেষ্টা করে। কেউ নিজের অভিজ্ঞতার মাধ্যমে ভূত আছে এটা প্রমাণ করার চেষ্টা করে, কেউ বৈজ্ঞানিকভাবে ভূত আছে এটা প্রমাণ করার চেষ্টা করে, কেউ বলার জোরি করে ভূত আছে প্রমাণ করার চেষ্টা করে, কেউ বিভিন্ন রকমের রেফারেন্স তুলে ভূত আছে এরকমভাবে প্রমাণ করার চেষ্টা করে। বাট আমরা সবাই চেষ্টা করছি প্রমাণ করার যে ভূত এর অস্তিত্ব আছে। তো সবাই মিলে যখন পড়ে থেকেছি তখন নিশ্চয়ই কিছু না কিছু আছে। সেদিক থেকে দেখতে গেলে অবশ্যই ভূত আছে। তোমার জীবনে এরকম কোনো এক্সপিরিয়েন্স তুমি দেখেছো? দেখো, আমি যেহেতু একজন মনোবৈজ্ঞানিক, আমি স্পিরিচুয়াল সাইকোলজিস্ট, তো সেদিক থেকে দেখতে গেলে তুমি যদি আমাকে প্রশ্ন করো দাদা তুমি ভূত দেখেছো, আমি বলবো যে দেখো ভূত আমি দেখিনি। ভূত, ভগবান, ভালোবাসা এগুলো অনুভূতির বিষয়, ঠিক আছে? তো হ্যাঁ, আমি অনুভব লাভ করেছি, আমি অনুভূতিতে এক্সপিরিয়েন্স করেছি। এবার সেই অনুভূতিটা আদৌ যে ভূত সেটা আমি জানি না, তবে কিছু ঘটনা এমনভাবে ঘটে যেগুলো আমরা ভীষণ রকমভাবে সেগুলোকে মনে করি যে অলৌকিক বিষয়, কারণ সেগুলোর কোনো ব্যাখ্যা আমরা পাই না। যে ঘরে আমরা কথা বলছি সেই ঘরেই আমার একটা এক্সপিরিয়েন্স হয়েছিল। বেসিক্যালি আমার জীবন দিয়ে আমি এক্সপিরিয়েন্স করেছি, এবং আমি আমার ক্লায়েন্টস বলো, আমি আমার যারা কাস্টমার্স রয়েছে তাদের দিক থেকে আমি খেয়াল করে দেখেছি ভূত দুটো কালে বেশি আসে। দুটো কালে? হ্যাঁ, দুটো ঋতুতে বললে ভালো হয়। এক হচ্ছে বর্ষার পরে আর এক হচ্ছে শীতকালে, এবং এই দুটোর মধ্যে শীতকালের ভূত সব থেকে বেশি দেখতে পাওয়া যায়। ভূত কি কালের ওপর নির্ভর করে আসে? এটাই বড় প্রশ্ন যে আদৌ কি ভূত কালে আসে। আমি বলছি না ভূত সব ঋতুতেই আসতে পারে, আমি যদি ঋতুভিত্তিক ভাবে দেখি, কিন্তু আমি খেয়াল করে দেখেছি বেশি এক্সপিরিয়েন্স মানুষ শীতকালেই পায়। আচ্ছা, এর প্রশ্নটি কেন? হ্যাঁ, যখন শীতকালে ভূত আমরা এক্সপিরিয়েন্স করি বা অনুভূতি পাই, তখন আমাদের চারপাশের যে অ্যাটমসফিয়ার, সেই অ্যাটমসফিয়ার এতটা শান্ত থাকে, সেই শান্তর মধ্যে দিয়ে যে বলো ভূত বলো বা আলাদা কোনো অস্তিত্বমূলক জিনিস বলো, তাদের চলাফেরা করতে খুব একটা বেশি অসুবিধা হয় না। তো যেহেতু পরিবেশ শান্ত থাকে, তাই তাদের অল্প রেসপন্সে কিন্তু আমরা বুঝতে পারি যে কিছু একটা আছে। আচ্ছা, এই বিষয়গুলো এর পেছনে অবশ্যই বিজ্ঞান আছে। আমাদের দৈনন্দিন জীবনের যে আমরা কাজকর্ম করি সেখানে 5টা জ্ঞানেন্দ্রিয় কাজ করে, এটা আমরা জানি। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এই জ্ঞানেন্দ্রিয়গুলো যেই মাধ্যমে কাজ করে, সেই মাধ্যমটা হচ্ছে আমাদের প্রত্যেকের, যেমন জিভ দিয়ে আমরা স্বাদ পাই, চোখ দিয়ে আমরা দেখি, কান দিয়ে শুনি, এই সবটাই না ফ্রিকোয়েন্সি লেভেলে হয়, ঠিক আছে? এদের প্রত্যেকটা নির্দিষ্ট কম্পন আছে। তো যখন এমন কিছু কম্পন আমরা আমাদের আশেপাশে অনুভব করি যার কোনো ব্যাখ্যা বা অর্থ আমাদের কাছে নেই, তখন সেটাকে আমরা মানে না বুঝতে পেরে এমন কিছু সংজ্ঞা দিয়ে দিই। দেখো, বৈজ্ঞানিক দিক থেকে দেখতে গেলে যদি তুমি বলো ভূত আছে, সে ভাবনা চিন্তা করছে, সে তোমার ঘাড়ে এসে বসছে, গলা টিপে দিচ্ছে, তাহলে ভূতকে ভাবতে হচ্ছে, আর ভাবার জন্য ব্রেন প্রয়োজন। আমি যদি সেই জিনিসটাকে দেখতেই না পারি তাহলে ব্রেন কোথায় আছে? তো বিষয়টা সেটা নয়, প্রত্যেকটি ফ্রিকোয়েন্সি আলাদাভাবে কাজ করে, তার নির্দিষ্ট কিছু নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুনের মধ্যে দিয়েই কাজ করে। খেয়াল করে দেখবে, তুমি যদি কোনো মানুষকে ডিস্টার্ব করো, সেই মানুষ বিরক্ত হয়ে তোমাকে আক্রমণ করবে, কখনো বকা দেবে, কখনো চিৎকার করবে, কখনো মারধরও করতে পারে লেভেল অনুযায়ী। তো যদি তুমি ভূতকে ওরকম ভাবে বিরক্ত করতে থাকো, তাহলে ভূতও তোমাকে আক্রমণই করবে। আচ্ছা, ওই ফ্রিকোয়েন্সিগুলোকে যদি তুমি ডিস্টার্ব করো, তাহলে ওরাও তোমাকে ডিস্টার্বই করবে। বা যদি তুমি ওই ফ্রিকোয়েন্সিগুলো কোনো রকমভাবে যদি নিজেদের শক্তি সঞ্চয় করে ফেলে, তখন তোমার মধ্যে যদি সেই তুলনায় কম শক্তি থাকে, তাহলে তারা তোমার কাছেই আসার চেষ্টা করবে, এবং তখনই তুমি তাদেরকে খুব ভালো রকমভাবে এক্সপিরিয়েন্স করবে। যেহেতু আমরা সেগুলোকে বুঝতে পারি না, আমাদের ব্রেন ওগুলোকে বোঝার ক্ষমতার মধ্যে রাখে না, তাই আমরা বিভিন্ন রকমভাবে ওগুলোকে হ্যালুসিনেট করি, ডেলিউশনে ভুগি, মনে করি। আমরা বেসিক্যালি মনে করি। তো এই মনে করার মধ্যে দিয়ে কিন্তু আমরা বিভিন্ন রকম আকার আকৃতি তৈরি করে ফেলি আমাদের অভিজ্ঞতার। খেয়াল করে দেখবে, এটা একটু মজার কথা, যে
গ্রামের দিকের ভূতেরা কিন্তু একটা নির্দিষ্ট, যারা গ্রামের দিকে ভূত দেখেছে তারা কখনো খ্রিশ্চান বেসে বা ইংলিশে কথা বলছে এরকম ভূত খুব একটা বেশি দেখে না, তারা বাংলায় এক্সপিরিয়েন্স করেছে। হ্যাঁ। আবার তুমি যদি খ্রিস্টানিতে চলে যাও বা বিদেশে চলে যাও, তারা বাঙালি ভূত খুব একটা বেশি দেখেনি। তো এটা হওয়ার পেছনে কারণ তো আমি জানো, ভূত তো সর্বত্র বিরাজমান, তাদের তার পাসপোর্ট লাগে না না দেশ ছেড়ে যেতে বা কিছু যেতে। কিছু কিছু ভূত আবার নিজস্ব এরিয়াতেই থাকতে ভালোবাসে, এই জিনিসগুলো হয়। তো এটা হওয়ার পেছনে একটাই কারণ, তারা যতটুকুনি আছে তাদের অস্তিত্বের জানান দিচ্ছে, আমরা তার সাথে নিজেদের ভাবনা চিন্তার মিশে আরো সুন্দর করে তাদের উপস্থিতিটাকে আরো একটুখানি ইয়ে করছি। আজকে সকালেই আমার একটি ক্লায়েন্টের সাথে কথা হচ্ছিল, আমার একটি ছাত্রীর সাথে। তিনি ইসলাম ধর্মের বিশ্বাস করেন এবং তাদের ভূতকে আমরা জিন বলি, ওরা জিন বলে। তো আমি জিজ্ঞেস করছিলাম ওদেরকে, আমাদের ভূতের সৃষ্টি পর্ব হয় হচ্ছে এরকম ভাবে, মানুষ মরে গেলে কোনো অপকর্ম করে যদি মরে মৃত হয় বা কোনো ইচ্ছা রেখে যদি মৃত হয়, তাহলে তারা যেই মানব যোনি ছেড়ে নেক্সট যে পরবর্তী যোনিতে কনভার্ট করে, সেটা হচ্ছে তোমার প্রেত যোনি। ঠিক আছে, তো ওদের ক্ষেত্রে আবার অন্যরকম। ওদের ক্ষেত্রে ওদের ঈশ্বর, ওরা যেটা বলছিল যে অগ্নি দিয়ে ওদের জিনকে তৈরি করেছে আর মাটি দিয়ে মানুষকে তৈরি করেছে। তো এদের প্রত্যেকটার আলাদা আলাদা কালচারাল একটা কনসেপ্ট এর মধ্যে থেকে যায়। তবে তোমার যে মূল প্রশ্ন যে আদৌ ভূত আছে কি নেই, আমি বলবো ভূত আমি বলছি না, তবে এমন একটা বিষয় বা কিছু অস্তিত্ব আছে যেগুলো আমাদের ক্ষতি করতে পারে যদি আমরা অসাবধান হই, যেগুলো আমাদের ক্ষতি করতে পারে যদি আমরা তাদেরকে বেশি একটু উস্কাই বা মারি বা তাদেরকে ডিস্টার্ব করি, তাদের নিয়ে করি। এই হচ্ছে মেন ব্যাপার। এই যে তোমার কাছে উস্কানো বা যে জিনিসটা বললে, এটা কি মানে এটা কিরকম? ভূতকে উস্কানোটা কি হবে? ভূতকে তো উস্কানো ওই সহজ নয়। প্রথমে তো তার সেই অবস্থান বা সেই এন্টিটিটার অবস্থান সম্পর্কে আমাদের জানতে হবে। আমরা মনে করি যে সেই এন্টিটিটা আছে, তার নির্দিষ্ট কিছু ইচ্ছা আছে, বাট আমার ডাউট আছে যে ভূতেদের নির্দিষ্টভাবে ইচ্ছা শক্তি কাজ করে, কারণ ইচ্ছার জন্য যেই জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে ব্রেন। তাদের ব্রেন কোথায় আছে আমি জানি না, কিন্তু তাদের একটা নির্দিষ্ট উদ্দেশ্য আছে, তাদের সৃষ্টির একটা উদ্দেশ্য আছে, তারা সবসময় সেই উদ্দেশ্যটাই পালন করে। যেরকম আলোর একটা নির্দিষ্ট উদ্দেশ্য আছে, যেরকম আগুনের একটা নির্দিষ্ট উদ্দেশ্য আছে, হাওয়ার একটা নির্দিষ্ট উদ্দেশ্য আছে, ঠিক তেমনি সেই এন্টিটিগুলোর নির্দিষ্ট কিছু উদ্দেশ্য থাকে। কোনো এন্টিটি যখন তৈরি হয়েছে তার কোনো কিছুর সাথে অ্যাটাচমেন্ট ছিল, সে সবসময় চাইবে সেই জিনিসটাকে নিজের মতন করে নিয়ে নেওয়া বা কাছে পাওয়া, কারণ তাকেও সেখানে অস্তিত্বে থাকতে হবে। তো যেই কারণে যদি আমরা সেই মুহূর্তে সেই জায়গায় ঢুকে যাই, তখন কিন্তু সেখানে এই জিনিসগুলো আমাদের ক্ষেত্রে খারাপ হতে পারে। আমরা যদি তাদের চলার পথে চলে আসি বা আমরা যদি তাদের আবাহন করি বা ডাকি, তখন তারা চলে আসতে পারে। সেটা ডিপেন্ড করছে যে আমি কিভাবে কতটা নিজেকে সেই জায়গায় রাখছি আর আমার মধ্যে যে ফ্রিকোয়েন্সি সেটা কোন লেভেলে রয়েছে, তো এরা সেইভাবেই আকৃষ্ট হয়। এই দুটো বিষয়তেই ভূতের আমাদের প্রতি যে উস্কানি বা আমরা ভূতের প্রতি যে উস্কানি, সেই জিনিসটা কাজ করে। আপনি যে তুমি যে বললে যে এই ঘরে তুমি এক্সপিরিয়েন্স করে, এই ঘরে কি এক্সপিরিয়েন্স হয়েছিল? শীতকাল ছিল, ঠিক আছে, খুব কমন এক্সপিরিয়েন্স ছিল। শীতকাল ছিল, আমি নিচেই এই ঘরেই তখন শুতাম। রাত্রিবেলা হঠাৎ করে দেখি যে আমার পাশে, আমি ফিল করি আমার পাশে কেউ শুয়ে আছে। ঠিক আছে, কারণ গভীরে শুলে তোমার পাশে যদি কেউ শোয়, তুমি বুঝতে পারবে যে তোমার পাশে কেউ আছে, সে যত আসতেই শুক না কেন। আর আমি এই ঘরে একাই থাকতাম, গেট দেওয়া থাকতো বাইরে, কোনো রকমভাবে সম্ভব নয় যে ঘরের মধ্যে কেউ ঢুকে এসে শোবে। যখন আমার ঘুমটা হট করে ভেঙে যায়, আমি বুঝতে পারি যে আমার পাশে কেউ শুয়ে আছে, কারণ আমার পাশে যে গদিটা সেটা আস্তে 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 নিচের দিকে নামছে। আমার তখন একটুখানি ভয় হয়, কারণ স্বাভাবিক, কারণ আমার ব্রেন তো জানে যে এই ঘরে কারোর ঢোকার পসিবল নয়। তো সেই জানান থেকে আমার মধ্যে একটা অন্যরকম কৌতূহল তৈরি হয়। তার কিছুক্ষণ পরে আমি না প্রশ্বাস ছাড়ার শব্দ শুনতে পাই। প্রশ্বাস ছাড়ার শব্দ বলতে আমরা নিঃশ্বাস নিলে এক রকমের শব্দ হয় এরম করে, আর ছাড়ার সময় এরম ছাড়াতে শব্দটা, আমি শুধু ছাড়ার শব্দ কিছুক্ষণ শুনতে পাই। আমার প্রচণ্ড ভয় হয় এবং সেই মুহূর্তে আমি ফিল করি গোটা পরিবেশটা থমথমে হয়ে গেছে। মানে শীতকালে আমাদের আশেপাশে অনেক গাছপালা আছে বলে ঝিঝি পোকাও ডাকে, কোথাও কিচ্ছু নেই,
মানে একটা শূন্যতা কাজ করছে, এবং ওই একটা হালকা ফিলিংস। শীতকাল ছিল, কিন্তু আমি দরদর করে ঘামতে শুরু করি, এবং ঘরের মধ্যে ফিল করি সেরকম ঠান্ডা ব্যাপারটা অতটাও নেই, একটা মাইল্ড ঠান্ডার মধ্যে চলে গেছে। মোটামুটি 15 থেকে 20 সেকেন্ড, বড় জোর 25 সেকেন্ড, এর পর থেকে আস্তে 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 যাই জিনিসটা নর্মাল হতে শুরু করে, এবং ওই প্রশ্বাস করার শব্দটা আমি আস্তে আস্তে বুঝতে পারি যে চলে যাচ্ছে, এবং যেই ফিলিংসটা আমার পাশে কেউ শুয়েছিল সেটাও আস্তে 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 ওভারকাম হয়ে যায়। তখন আমি ঝট করে এদিক আমিও সম্বিত ফিরে পাই, ঘুরে দেখি না কোথাও কিছু নেই। ঠিক তার কিছুক্ষণের পর থেকেই আমি ঝিঝি পোকার ডাক শুনতে পাই আশেপাশে, যেরকম হয় ফাঁকা স্থানে যেরকম, আমি সেগুলো নর্মালি শুনতে পাই। তো এটা আমার জীবনের একটা খুব বাজে একটা খতরনাক এক্সপিরিয়েন্স ছিল। তারপর থেকে আমি নিচে শোয়া বন্ধ করে দিই। তারপরে আমার মধ্যে অনেক রকমের প্রশ্ন জাগে যে আসলে কি, বহু মানুষের সাথে যোগাযোগ হয়। আমি যেহেতু কর্মসূত্রে একজন স্পিরিচুয়াল সাইকোলজিস্ট, তো আমার কাছে প্রচুর মানুষ আসে, তারাও নিজেদের লাইফের এই ধরনের কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করে। আমরা সেই জায়গাগুলো নিয়েও আলোচনা করি। সেখানে দেখতে পাই যে তাদের ভেতরেও এমন কিছু ফিলিংস তারা আমাদের সাথে শেয়ার করে, যেগুলো তারা চাক্ষুষ করেনি, কিন্তু তাদের অনুভূতিগুলো তারা আমাদের সাথে ভীষণ রকমভাবে, যেন তাদের সাথে সত্যি ঘটেছিল এরকমভাবে তারা শেয়ার করেছিল। তো আমার সাথে এরকম ঘটনা ঘটার পরে আমি বহু জায়গায় যোগাযোগ করি যে আসলে কি হয়েছিল ঘটনাটা। সেখান থেকে জানতে পেরে যেগুলো আমি আসলে বুঝতে পারি যে যেটা আমি একটু আগে তোমাকে বললাম, যে এই আলাদা এক ধরনের এন্টিটি যাদের নিজস্ব কিছু উদ্দেশ্য থাকে, সেই উদ্দেশ্যগুলোর মাঝখানে যদি আমরা চলে আসি বা কোনো রকমভাবে আমরা সেখানে ইনভলভ হয়ে যাই, তখন তারা চেষ্টা করে আমাদেরকে সেখান থেকে সরানো, অথবা যদি আমরাই তাদের উদ্দেশ্য হই, মানে তাদের সিম্বায়োটিক হই, মানে আমাদের শরীরে তারা থাকতে চায়, তখন তারা আমাদের প্রতি অ্যাট্রাক্ট হতে পারে। তো এই ধরনের ঘটনা ঘটতে পারে। আধ্যাত্মবাদের মধ্যে দিয়ে যদি তুমি দেখো, তাহলে দেখা গেছে তোমার মধ্যে যত বেশি আধ্যাত্মবাদের চেতনা থাকবে বা তুমি যত বেশি নিজের কাছে স্বচ্ছ থাকবে, তত কম তোমার সাথে এই ধরনের এন্টিটির ঘটনা ঘটবে। হ্যাঁ, মানে ঘটবে বলতে কম ঘটবে। তুমি যত নিজেকে অপরিচিত করে রাখবে, নিজের চাহিদা, নিজের জায়গাগুলোর সম্পর্কে তোমার যত কম পরিচিতি থাকবে, তত তোমার মধ্যে নেগেটিভিটি তৈরি হবে। তার কারণ হচ্ছে আমরা ইনফ্লুয়েন্স হয়ে যাই। যত বেশি নেগেটিভ জিনিস দেখি আমরা ইনফ্লুয়েন্স হয়ে যাই। আর এখনকার প্রতিযোগিতার সময় অফিসে নেগেটিভিটি, বাড়িতে নেগেটিভিটি, রিলেশনশিপের নেগেটিভিটি, ফ্রেন্ডশিপের নেগেটিভিটি, এডুকেশন সেক্টরের নেগেটিভিটি, জব লসের নেগেটিভিটি, এত বেশি স্ট্রেস আমাদের মধ্যে চলে, যেই কারণে আমাদের বডি মেকানিজমও না নেগেটিভ হতে শুরু করে। এই নেগেটিভ হওয়ার দরুন আমরা এত বেশি ডিপ্রেসড থাকি, আমরা এত বেশি নিজেদের মধ্যে ঢুকে যাই যে আমরা সেখান থেকে পজিটিভ হওয়া বা ওভারকাম করে বেরিয়ে আসার চেষ্টা করি না। তার ফলে কি হয়, এরকম কোনো সময় যদি ওরকম এন্টিটির মধ্যে আমরা উপস্থিত হয়ে যাই, তখন আমাদের সাথে এই ধরনের এক্সপিরিয়েন্স ভীষণভাবে হয়। এটা খুব কমন, অনেক রকমই ব্যাপার আছে, বাট এই জিনিসগুলো ভীষণ কমন। তো এগুলো খুব স্বাভাবিক। সুতরাং একটা সময় ছিল যখন ভূত বলে কিছু হয় না, ভূত নেই, জানি না ভূত হয় কিনা, কিন্তু এই ধরনের ঘটনা বা দুর্ঘটনা যাই বলো না কেন, এই ধরনের এন্টিটির অবস্থান তো অবশ্যই বলছে, তারা নিজেদের অস্তিত্বের প্রমাণ তো দিয়ে যাচ্ছে। আচ্ছা, আমি এখানে একটা জিনিস জিজ্ঞেস করতে চাই। তুমি যে বললে এই ঘরে তুমি অনুভব করেছো, এর আগে কি কখনো এরকম হয়েছে না সেইবারই ফার্স্ট? না, এই ঘরে আগে যারা ছিলেন তারাও এরকম অনুভব করেছেন। তার কিছু পার্টিকুলার রিজন বলতে পারবো না, বাট এই ঘরে আগে যারা ছিলেন তাদের, আমার আগে যারা ছিলেন এখানে, তারা তোমার বেসিক্যালি তাদের ফ্যামিলিতে অনেক ডেথ হয়েছিল, তাদের মধ্যে অনেক নেগেটিভিটি চলছিল, তাদের অনেক ইস্যুস ছিল। সেই ইস্যুসগুলোর কারণেও হয়তো হতে পারে, সেগুলো ইনভেস্টিগেট করতে হবে, হওয়ার সম্ভাবনা আছে। বাট এই ঘরে এর আগে আরও যারা দুজন ছিলেন, তারাও কিন্তু সেই এক্সপিরিয়েন্সটা পেয়েছে এবং তারাও শেয়ার করেছে, এবং একই রকম এক্সপিরিয়েন্স তারাও শুনতে পেয়েছে, এরকম শব্দ বা এরকম ধরনের জিনিসপত্র এটা হয়েছে একদম। আচ্ছা, আমি এখানে একটা ক্রস কোশ্চেন করতে চাই। সেটা হচ্ছে যে আমি তোমার মুখ ছাড়াও আরো অনেকের মুখে এই জিনিসটা শুনেছি যে কোনো আত্মা পাশে আসার যে ফিলিংস, সেটা তো হলোই। তুমিও বললে তোমার পাশে এসে শোয়ার একটা ফিলিংস হয়েছে। বলছি যে শ্বাস প্রশ্বাসের যে ব্যাপারটা, আমরা জানি যে মানুষ যতক্ষণ বেঁচে থাকে ততক্ষণই তো তার মধ্যে শ্বাস প্রশ্বাস, মানুষ বলে না, যে কোনো প্রাণী, ইভেন গাছও তাই, গাছও তো শ্বাস প্রশ্বাস নিচ্ছে, কিন্তু মরে গেলে তো তার স্পিরিটটা তো বেরিয়ে যাচ্ছে। তো স্পিরিটের কি এরকম
তো এরকম কি করে হচ্ছে, মানে এটা আমার কাছে একটা বড় গুড। প্রশ্ন। দেখো, আমি এর অ্যাকচুয়াল ব্যাখ্যাটা দিতে পারবো না, তবে আমার যেটা ধারণা, মানে আমি যেটা পেয়েছি বা আমার যেটা মনে হয়েছে, বেসিক্যালি শ্বাস প্রশ্বাস মানে হচ্ছে বায়ু প্রবাহ। ঠিক আছে, আমরা যখন শ্বাস প্রশ্বাস নিই, বায়ু প্রবাহ হয় আমাদের মধ্যে দিয়ে, তখন একটা নির্দিষ্ট শব্দ হয়। নিঃশ্বাস নেওয়ারও একটা শব্দ আছে, নিঃশ্বাস ছাড়ারও একটা শব্দ আছে। এই ধরনের এন্টিটি যারা থাকে না, তারা বেসিক্যালি ওই বায়ু মাধ্যমেই আসার চেষ্টা করে, কারণ বায়ু মাধ্যমটা তাদের কাছে চলাচলের বড় ইজি ওয়ে। তো যদি এই ধরনের এন্টিটিগুলো কোথাও গিয়ে জমাটবদ্ধ হয়, বায়ু মাধ্যমেই হয়। ওই বায়ু মাধ্যমটা যখন আশেপাশে চলাচল করে, তখন তারও একটা ঘনীভূত হওয়ার শব্দ তৈরি হয়। যেমন ফ্যান চললেও তার একটা শব্দ হয়, হাওয়ার জোরে হাওয়া বইলেও একটা শব্দ হয়, তেমনি ওই ঘনীভূত এন্টিটি যেটা বায়ু মাধ্যমে আসছে, তার জন্য একটা শব্দ হতে পারে। বুঝতে পেরেছো? সেটাও হতে পারে যে তার শব্দটাই তুমি হয়তো ফিল করলে, এটাও হতে পারে। অথবা সেখানে এমন কোনো সাউন্ড ফ্রিকোয়েন্সি ক্রিয়েট হলো যেটা ওই শব্দের সাউন্ড ফ্রিকোয়েন্সির সমতুল্য, যেই কারণে জিনিসটা হওয়ার সময় আমাদের ব্রেন তো পারসিভ করতে সেই জিনিসটাকেই পছন্দ করে যেটা অলরেডি তার মানে জানা আছে। ওই শব্দটাকে হয়তো সে ওই নিঃশ্বাস প্রশ্বাসের শব্দের সাথেই পারসিভ করছে, যেই কারণে তার মনে হতে পারে তোমার আশেপাশে। কারণ নিজের নিঃশ্বাস তো আমরা নিচ্ছি, কিন্তু এক্সট্রা একটা নিঃশ্বাসের শব্দ যখন পাচ্ছি, তখন ব্রেন মনে করে যে নিশ্চয়ই পাশে তাহলে কেউ আছে। কিন্তু যখন আমরা দেখতে পাচ্ছি না পাশে কেউ আছে, তখন আমরা সেখানে প্রশ্ন তৈরি করি যে আদতে কেউ নেই, তবুও কিছু একটা, তখন আমাদের ভয় লাগে, কারণ সেই জিনিসটা সম্পূর্ণ আমাদের অজানা জিনিস, তাই আমরা ভয় পাই। দাদা, আরেকটা জিনিস আমি জিজ্ঞেস করব, যেটা আমার প্রথমে মনে হলো, এই যা তুমি যে বললে যে যারা নেগেটিভ, সব জায়গায় তো আজকাল খুব মানে স্ট্রেস, তারপরে নেগেটিভিটিতে ভরে গেছে। তো দু রকমের মানুষ তো আমরা দেখতে পাই, যারা খুব নেগেটিভ আর যারা খুব পজিটিভ। তো যারা খুব নেগেটিভ, তাদের সাথে গিয়ে এই নেগেটিভ এন্টিটির যোগাযোগটা বেশি করে স্থাপন হয়ে যায়। আচ্ছা, দেখো, এখানে নেগেটিভ আর পজিটিভ এই দুটোই অরা দিয়ে আমরা টাচ করি। অরা বলতে আমরা বেসিক্যালি আমাদের প্রত্যেকের নিজস্ব একটা ফ্রিকোয়েন্সি আছে, সবারই, তোমার ভেতরেও আছে, আমার মধ্যেও আছে। যখন এই ফ্রিকোয়েন্সিগুলো ডাউন হতে থাকে বা অরা ডাউন হতে থাকে, তখন আমরা দুর্বল হই ভেতর থেকে। এবং স্পিরিচুয়ালিটিক্যালি দিক থেকে দেখতে গেলে আমাদের ভেতরের অরা যত ডাউন হবে, আমাদের শরীরের মধ্যে রোগ প্রতিরোধ করার ক্ষমতা বা স্পিরিচুয়াল ইমিউনিটি যেটাকে আমরা বলি, সেই স্পিরিচুয়াল ইমিউনিটিটা কমতে থাকে। যখন স্পিরিচুয়াল ইমিউনিটি কমতে থাকে, তখন ঠিক যেরকম ভাইরাস ব্যাকটেরিয়ারা আমাদের বায়োলজিক্যাল ইমিউনিটি কমলে অ্যাটাক করে, ঠিক তেমনি এই ধরনের এন্টিটিগুলো আমাদের শরীরের ভেতরে প্রবেশ করার চেষ্টা করে। সেটা অবশ্যই ফ্রিকোয়েন্সি লেভেলের দিয়ে, মানে আমাদের যত ফ্রিকোয়েন্সি কম হবে, আমাদের বাইরের নেগেটিভ ফ্রিকোয়েন্সিগুলো সেই ফাঁকা স্থানটা ভর্তি করার জন্য চেষ্টা করবে ভেতরে ঢোকার। এবং তোমার মধ্যে যদি কোনো না কোনো রকমের যদি কোনো সমস্যা থেকে থাকে, সেই সমস্যাগুলো তারপরে দেখা যায় যে অ্যারাইজ হচ্ছে, আস্তে আস্তে উপরের দিকে উঠছে, আস্তে আস্তে বাড়ছে, এবং সেগুলো তুমি সহ্য করতে পারছো না, কারণ তোমার ভেতরে একটা নেগেটিভ এন্টিটি প্রবেশ করেছে। তোমার শরীর চাইছে সেই নেগেটিভ এন্টিটিকে তোমার শরীরের বাইরে বের করে দেবে, তাই একটা কনফ্লিক্ট হচ্ছে। যদি তুমি কোথাও গিয়ে শক্তিশালী হয়ে যাও, তাহলে সে শরীর ছাড়তে বাধ্য হবে। যদি তুমি শক্তিশালী না হও, তাহলে সে তোমার শরীর দখল করে নেবে, তখন তুমি বারবার সেই জিনিস এক্সপিরিয়েন্স হবে, শরীর খারাপ হবে, এই ধরনের জিনিসগুলো হবে। স্পিরিচুয়ালিটির দিক থেকে শুধু এই ভৌতিক বা এই ধরনের এন্টিটির কথা যদি আমরা নাও ধরি, তান্ত্রিক যে ক্রিয়াকর্মগুলো আমরা দেখি, অনেক সময় প্রশ্ন থাকে যে দূর থেকেও কি করে বশীকরণ করা যায়, বা দূর থেকেও কি করে এই বিষয়গুলোকে নিয়ে কাজ করা যায়, আরেকজনের ক্ষতি করে দিলাম বা উপকারও করা যায়, উপকারও করলাম। সেই বিষয়টা কিন্তু এইভাবেও আমরা দেখতে পারি যে আমাদের শরীরের মধ্যে নেগেটিভিটি প্রচন্ড পরিমাণে, মানে আমাদের ওই অরা কমছে, এবং কেউ চাইছে যে আমাদের শরীরে সেই অরাটা কমুক। তার জন্য তারা এমন কিছু ক্রিয়াকর্ম করে ওখানে কোনো নেগেটিভ এনার্জি প্রডিউস করে আমাদের দিকে সেগুলো প্রতিস্থাপন করছে। তখন কি হয়, আমাদের ভেতরের যে শক্তি, সেই শক্তিগুলোর মোকাবিলা করতে পারে না, তখন আমরা অসুস্থ হয়ে পড়ি, তখন আমরা অন্যরকম আচরণ করি। এগুলোই একই রকমভাবে দেখতে পাওয়া যায়। তো এগুলোর ঠিক অপোজিট একটা জিনিসও আছে, যেরকম ধরো যারা পজিটিভ থাকে, যে মানুষগুলো সবসময় নিজেকে ভালো রাখে, নিজেকে ভালোবাসে, এবং যারা ভালো থাকতে পারে, সে কারোর সাথে হোক, একা থাকলেও হোক, তাদের মধ্যে কি হয়, প্রচন্ড ভালো অরা থাকে। যারা স্পিরিচুয়াল, যারা নিজেকে বোঝে, নিজের ক্ষমতা, নিজের বৈশিষ্ট্য,
নিজে কি করতে পারে, কোনটা করা উচিত কোনটা করা উচিত না, এই বোধ যাদের আছে তাদের ভেতরে পজিটিভিটি অনেক বেশি থাকে। তখন কি হয়, ওই এন্টিটিগুলো শরীরের ভেতরে প্রবেশ করলেও আমাদের পজিটিভ এনার্জির সাথে ওরা বেড়ে ওঠে না, তখন আমাদেরকে ছাড়তে বাধ্য হয়। আমরা ব্লিস বা আশীর্বাদ বলে আমাদের হিন্দু সমাজে একটা প্রচলিত ব্যাপার রয়েছে। আশীর্বাদও যেটা হয়, আমরা যখন কাউকে আশীর্বাদ করছি, আমরা বলি না আমরা তার শুভ কামনা করছি, তার ফলে আমাদের কিছু পজিটিভ এনার্জি তাদের মধ্যে ট্রান্সফার হয়। আগেকার দিনের মুনি ঋষিদের ছবি যদি দেখো, দেখবে যে তারা অভিশাপ দিয়ে অনেক রকমের জিনিস করতে পারতেন। তো অভিশাপ গায়ে লেগে যেত বা লেগে যেত কি করে, কারণ সেই মানুষগুলো এতটাই শক্তিশালী ছিল, এতটাই তাদের এনার্জি বেশি থাকতো যে তারা যেটা বলতেন তাদের ওই এনার্জি থ্রুতে যার উপরে বলছেন সেগুলো চলে যেত। তাদের শক্তি যেহেতু ক্ষমতা অনেক বেশি। আমরা এই মুহূর্তে সেই জিনিসগুলো যে কাজ একদম করে না, একদমই নয়। আমাদের প্রত্যেকের মধ্যেই নেগেটিভ পজিটিভ এটা কম বেশি 20-20 করে রয়েছে। যদি পজিটিভ বেশি থাকে তাহলে আমরা যদি কাউকে ব্লেস করি বা আমরা যদি কারোর ভালো চাই তাহলে তার ভালো হয়ে যায়, ইউনিভার্স সেই কথা শোনে। কিন্তু যদি আমাদের মধ্যে নেগেটিভিটি বেশি থাকে, আমরা যদি খারাপ চাই, তাহলে ওই নজর লেগে যাওয়ার মতন তাদের খারাপও হতে পারে। নজর লেগে যাওয়া এটাই, আর কিছু না। নজর লেগে যাওয়ার বৈজ্ঞানিক ব্যাখ্যা হচ্ছে আমাদের ভেতরের খারাপ জিনিস বা ফ্রিকোয়েন্সিস গুলো আমরা তার মধ্যে চালনা করছি, এই জিনিসটাই। এর অনেক ক্যাটাগরিজ আছে, সেইভাবেই আমরা এই জিনিসগুলোকে দেখি। চলে সপ্তাহে 7টা দিন, সোম থেকে রবি। তো অনেক সময় আমরা নেগেটিভিটির দিক থেকে যদি চিন্তা করি তাহলে আমরা বারটাকেও নিয়ে আসি, একটা মঙ্গলবার বা শনিবার, এই বারগুলোকেও নিয়ে আসি যে এই জিনিসগুলো এই দিন করলে খারাপ হতে পারে। আমরা সময় বলি না যে এই দিনগুলো নখ কাটিস না, চুল কাটিস না, বা নেগেটিভ কিছু হতে পারে বা অন্য কিছু হতে পারে। নিশ্চয়ই। এইটার ব্যাখ্যাটা কি, মানে বৈজ্ঞানিক ব্যাখ্যা কিছু আছে না? একদম। দেখো, বৈজ্ঞানিক ব্যাখ্যা মানে আধ্যাত্মিক ব্যাখ্যা, কারণ বিজ্ঞান সবসময় প্রমাণ চায়, আর আধ্যাত্মবাদও প্রমাণ ছাড়া কোনো কাজ করে না। আধ্যাত্মিকতা আর নেগেটিভিজম আলাদা নয়, আধ্যাত্মিকতার মধ্যেও নেগেটিভিজম আছে। তুমি কিভাবে সেটাকে কাজে লাগাচ্ছ সেটাই নেগেটিভ বা পজিটিভ। যেটা তুমি জিজ্ঞাসা করলে বাড়ির যে ব্যাপারটা, দেখো সপ্তাহে 7টা দিন আছে। সপ্তাহের এই 7টা দিন এর যে নামকরণ, সেই নামকরণটা যেই কারণে তৈরি হয়েছে সেটাকে আমাদেরকে আগে জানতে হবে। 7 দিন, এরকম করে আরো 7 দিন, টোটাল 14টা দিন চন্দ্রের অবস্থান অনুযায়ী হয়। ঠিক আছে, পৃথিবীর চারিদিকে চন্দ্র ঘুরছে, টোটাল 29.5 দিনে একবার গোটা পৃথিবীকে পাক খাচ্ছে, মানে আমি 30 দিনই ধরি। সেইখানে চন্দ্র প্রত্যেকটা ওই যে পৃথিবীর চারিদিকে পাক খাচ্ছে, তার প্রত্যেক দিনে এরকম করে 2.5 দিন এক একটা জোডিয়াক সাইন যদি আমরা দেখি, এক একটা ঘরে থাকছে, টোটাল 12টা জোডিয়াক সাইন। আমি এখানে অ্যাস্ট্রোনমি নিয়ে কথা বলছি, অ্যাস্ট্রোলজি নয়। সেদিক থেকে দেখতে গেলে চন্দ্রের অবস্থান এবং চন্দ্র থেকে সূর্যের দূরত্ব অনুযায়ী চন্দ্রের কিছু কার্যক্ষমতা বা শক্তি আমাদের পৃথিবীর ওপরে পড়ে। তার সাথে সূর্যের অবস্থান ভেদে এই যে প্রত্যেক কটা আলাদা আলাদা দিন, তার আলাদা আলাদা শক্তি ক্ষমতা তৈরি হয়, এবং এই শক্তি ক্ষমতাগুলো সূর্যের পরিবারের বাকি যে প্ল্যানেটসগুলো আছে সেই প্ল্যানেটসগুলোর বৈশিষ্ট্য অনুযায়ী হয়। যেরকম প্রথম যে দিনটা সপ্তাহে রবিবার, সোমবার প্রথম দিন নয়, রবিবার প্রথম দিন। যেহেতু প্রথম দিন, সেই জন্য সেই দিনটা ছুটি দেওয়া হয়। ঠিক আছে, আমরা মনে করি উইক এন্ড বলি ওটাকে। বেসিক্যালি রবিবার দিয়ে শুরু হয়, কারণ সূর্যের পরিবারে সূর্য হচ্ছে প্রধান। সূর্যের যে স্ত্রী বলে মনে করা হয়, মানে সূর্য যদি অত্যন্ত উত্তপ্ত হয়ে থাকে তাহলে তার ঠিক পরে সৌম্য অবস্থা হচ্ছে চন্দ্র। তো চন্দ্র হচ্ছে সোমবার দিনটা চন্দ্রের দিন, কারণ চন্দ্রের মতন সেই দিনটা সৌম্য হয়ে থাকে। সৌম্য মানে পিসফুল, কাম, কুল এরম হয়ে থাকে। তার মানে এই নয় যে প্রত্যেক সোমবারই তোমার পিসফুল অ্যান্ড কাম হবে, তবে সেই দিনের এই বৈশিষ্ট্য আলাদা থাকে। মঙ্গলবার দিনের মধ্যে অত্যন্ত এনার্জি থাকে। যদি আমি মাইথোলজিক্যাল বা স্পিরিচুয়াল সাইকোলজির দিক থেকে বলি, মঙ্গলের মধ্যে অগ্নিতত্ত্ব প্রচুর পরিমাণে রয়েছে, যে কারণে মঙ্গল অত্যন্ত অ্যাক্টিভ। ঠিক আছে, তাই মঙ্গল বারটা অত্যন্ত অ্যাক্টিভ বার। যেহেতু অ্যাক্টিভ, তাই সেখানে সমস্ত রকমের শক্তি কিন্তু অতিরিক্ত পরিমাণে অ্যাক্টিভ হয়ে যেতে পারে। পজিটিভ এনার্জি হলে পজিটিভ, নেগেটিভ এনার্জি হলে নেগেটিভ। যেই কারণে মঙ্গলবার করে আমরা শক্তি আরাধনা করার চেষ্টা করি, কারণ যদি পজিটিভ কিছু থেকে থাকে সেও সেই দিনকে অ্যাক্টিভ হচ্ছে, যদি নেগেটিভ কিছু থেকে থাকে সেও সেদিনকে অ্যাক্টিভ হচ্ছে। নেগেটিভটাকে খতম করার জন্য আমরা পজিটিভ এনার্জিকে আবাহন করি, কারণ তারও এনার্জি সেদিনকে অনেকটা বেড়ে যাবে। বুধবার দিন যদি দেখি, সেটাও চন্দ্রের মতন সৌম্য, কিন্তু
সেটা খুব ভীষণ কুইক, সেটা খুব তাড়াতাড়ি হয়। বৃহস্পতিবার দিনের মধ্যে একটা পজিটিভিটি আছে, স্থিরতা রয়েছে, একটা গ্রোথ রয়েছে। শুক্রবারের মধ্যে একটা কামনেস রয়েছে। শনিবার দিন ঠিক মঙ্গলের অপোজিট দিন। যদি মঙ্গল তোমার রজগুণ সম্পন্ন হয়ে থাকে, তাহলে শনি তমগুণ সম্পন্ন। তমগুণ বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে ডু নাথিং, মানে লেথার্জিক টেন্ডেন্সি, যেখানে তোমার কিছু করতে হচ্ছে না। তমগুণ কখনো নেগেটিভ নয়। তমগুণের ব্যবহার যদি তুমি খারাপভাবে করো তাহলে সেটা নেগেটিভ হবে। ঠিক তেমনি শনিবার দিনকেও দেখবে আমাদের শক্তির আরাধনা করা হয়। অনেক ক্ষেত্রে হিন্দুদের মধ্যে বড় ঠাকুরের আরাধনা বা শনি পুজো এগুলো করা হয়ে থাকে। তার কারণ হচ্ছে ওই দিনকে যদি আমরা নিজেদেরকে অ্যাক্টিভ রাখতে পারি তাহলে নেগেটিভিটিটা আমাদের মধ্যে কম আসবে। তোমার যে মূল প্রশ্ন, এবারে আসি সেখানে, যে এই মঙ্গলবার দিন আর শনিবার দিনকে বিশেষভাবে ধরা হয়েছে। মঙ্গলবার দিনে যেহেতু এনার্জি ভীষণ অ্যাক্টিভ থাকে, তাই সেদিনও প্রভাবিত বেশি হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, শনিবার দিনকে যেহেতু আমাদের এনার্জি কম থাকে, কোনো নেগেটিভ এনার্জির প্রভাব যদি বেশি থাকে আমাদের, তাই তারা শনিবার দিনকেও আমাদের ওপরে বেশি প্রভাবিত হতে পারে, এই সম্ভাবনাও থাকে। তাই ওই দুটো দিনকে একটুখানি বেশি স্পেসিফিক্যালি দেখা হয়েছে। এই আর একটা কথা যে তুমি বললে যে শীতকালটা আমরা নেগেটিভ এনার্জির যে থাকার যে প্রমাণটা বা আমরা অনুভবটা বেশি করতে পারি বা শুনতে পারি, সেটা কেন? দেখো, আমাদের এই গোলার্ধের যে শীতকাল, দক্ষিণ গোলার্ধের কাছে কিন্তু গরমকাল। আর আমাদের এখানে যখন গরমকাল, তখন দক্ষিণ গোলার্ধে কিন্তু শীতকাল। যদি আমি ভৌগোলিক দিক থেকে আলোচনা করি, আমাদের গরমকাল এখানে কারণ হচ্ছে এই মুহূর্তে সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দিচ্ছে। ছোটবেলায় ভূগোল বইতে পড়েছি, খুব বেসিক সায়েন্স। যখন সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দিচ্ছে তখন সূর্যের যে ফোটন কণার এনার্জি তখন অনেক হাই থাকছে, এবং যেই কারণে আমাদের ধরিত্রী বা অ্যাটমসফিয়ার উত্তপ্ত হওয়ার প্রবণতা অনেক বেড়ে যাচ্ছে। তাই আর যে পাওয়ারফুল এন্টিটিগুলো, সেগুলো কিন্তু এখানে টিকতে পারছে না। তাই গরমকালে সাধারণত ঘুটে ধরা বা ভৌতিক ব্যাপার স্যাপার খুব কম দেখা যায়। সেই জায়গাগুলোতে দেখা যায় যেই জায়গাগুলো অপেক্ষাকৃত শীতল এবং ঠান্ডা বা এই ধরনের, বা স্ট্যাগনেন্ট হয়ে রয়েছে, একই রকম হয়ে রয়েছে। কিন্তু শীতকালে সেটার উল্টো থাকে। শীতকালে কিন্তু সূর্য তির্যকভাবে কিরণ দেয়, যেই কারণে আমাদের গরমটা অতটা তাড়াতাড়ি হয় না। তার মানে কি সূর্যের ফোটন কণার এনার্জি অতটা অ্যাক্টিভ হচ্ছে না, তাই ওই এন্টিটিগুলোর যে অ্যাক্টিভেশন সেটাও অনেক বেড়ে যায়, যেই কারণে সেই সময় প্রভাবটা অনেক বেশি বা দ্রুত হতে পারে। এটাও খেয়াল করে দেখবে, শীতকালের যে ভৌতিক ঘটনাগুলো বা অনুভূতিগুলো, সেগুলো ঘন ঘন বা ক্রমাঙ্কে হতে পারে। মানে তোমার খুব দ্রুত অনেকটা লাস্ট লং করলো, বা খুব এপিসোডিকলি এই এপিসোডের যে মাঝখানে ইন্টারভালগুলো সেগুলো কম হলো, এগুলো আমরা দেখেছি। আমরা সাইকোলজিস্টরা যখন ডিপ্রেশনের চিকিৎসা করি, আমরা খেয়াল করে দেখেছি শীতকালে ডিপ্রেশন বেশি হয়। তার কারণও সেটাই, শীতকালে আমরা অ্যাক্টিভ কম থাকি, যেই কারণে আমাদের ডিপ্রেশন, ওটাও একটা নেগেটিভ এনার্জি, ওটা আমাদের শরীরের মধ্যে অতিরিক্ত পরিমাণে হাবি হয়। এটা হচ্ছে মেন ব্যাপার। তো এই দিক থেকে যদি তুমি দেখো তাহলে অবশ্যই শীতকাল এই নেগেটিভ অনুভূতি তার প্রভাব বেশি, এবং ওই যে বললাম মানুষ যেভাবে পারসিভ করছে তার প্রভাবটাও অনেকটা বেশি হয়ে যাচ্ছে। শীতকালে দেখবে আমরা অ্যাক্টিভ থাকার জন্য বিভিন্ন রকমের অনুষ্ঠান করি, মেলা করি, তারপরে হচ্ছে উৎসবগুলো আমাদের যেগুলো বেশি, যে বড় বড় উৎসব, সেগুলো শীতকালে বেশি হয়। আমাদের উত্তর গোলার্ধে শীতকালে দুর্গাপুজো হয় প্রায় ওই শুরুর দিকে, এবং জগদ্ধাত্রী পুজো বলো, হাবিজাবি অনেক কিছু, এই শীত মেলাগুলো বলো, পৌষ হানা টানা, যে এই বিষয়গুলো বেশি পরিমাণে শীতকালে হয়। কারণ কি, তখন আমরা ফোর্সফুলি অ্যাক্টিভ থাকার চেষ্টা করি যাতে আমরা ঝিমিয়ে না পড়ি, যেরকম পরিবেশ প্রকৃতি ঝিমিয়ে পড়েছে। গরমকালে কিন্তু এটা কম হয়, হয় না বলবো না, হয়, কিন্তু কম হয়। উল্টো দিকে তুমি যদি দক্ষিণ গোলার্ধে চলে যাও, তাহলে সেখানে ওদের যে বড়দিন বা যারা শৈত্য প্রবাহযুক্ত অঞ্চল যেগুলো, তারাও শীতকালেই করে, কারণ ওরা অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করে। ওদের 1 মাসের এখন পালন হয় তোমার বড়দিন, তো ক্রিসমাস সিজন বলে ওরা, একটা সিজনই বলে ওরা পুরো জিনিসটাকে, কারণ ওরা নিজেরাও অ্যাক্টিভ থাকে। সেখানে খাওয়া দাওয়া, সবার সাথে মেলামেশা, যত তুমি অ্যাক্টিভ থাকবে তোমার ওরা তত অ্যাক্টিভ থাকবে, তত তোমার মধ্যে নেগেটিভ অ্যাটিটিউড কম প্রভাবিত করবে। তুমি ডিপ্রেস থাকছো না, তুমি মন খারাপ করে থাকছো না, তো এই প্রভাবে কিন্তু হয়। আর দিন রাত এগুলোর কি কোনো প্রভাব আছে? যে দিন রাতে অবশ্যই, রাতে সূর্য থাকে না, তার প্রভাব তো আরো, সূর্যের প্রভাব কম থাকছে, তখন আরো বেশি অ্যাক্টিভ হচ্ছে, যেই কারণে শোনা যায় যে ভূতেরা রাতে আসে, দিনে আসে না। ভূত কেন, যে কোনো শক্তি রাতে আসে, ঠিক আছে, কারণ
যদি ক্ষতিকারক শক্তি হয় তাহলে তার প্রভাব রাতের বেলা অনেক বেশি হয়, কারণ সেই সময় সূর্যের একটা নিজস্ব পজিটিভ শক্তি রয়েছে, মানে ধ্বংসাত্মক শক্তিও রয়েছে, সেটা থাকে না সেই সময়। আর রাত্রিবেলা অনেক শীতল বা হিমেল হয় বলে ওই এন্টিটিগুলো স্ট্যাগনেন্ট থাকে, সেই জন্য এই ফ্রিকোয়েন্সিগুলো সেখানে বেশি কাজ করে। আচ্ছা, আমার একটা ব্যক্তিগত প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে হিন্দু মতে আমরা শরীর যখন মৃত্যু হয় তখন আমরা পুড়িয়ে দিই। ইসলাম ধর্মে সেটাকে কবর দেওয়া হয়, খ্রিস্টান ধর্ম কবর দেওয়া হয় ইয়েতে রেখে, কফিনে রেখে। তো মানে 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 যেখানে মানে হিন্দুদের তুলনায় আমি এটা অনেক সময় দেখেছি, মানে আমার মনে হয়েছে যে খ্রিস্টানদের ক্ষেত্রে এই ভৌতিক ব্যাপারটা বেশি দেখা যায়। এরকম কি কোনো ব্যাপার আছে যে দেহ পুড়িয়ে ফেলার পর সেটার আর কোনো অস্তিত্ব তো থাকলো না, এবং সেই জন্য হয়তো নেগেটিভ এনার্জি বা এন্টিটি সেখানে অতটা হাইপার হলো না, কিন্তু যেহেতু মানে কবর দিয়ে দিচ্ছে সেই জন্যই কি বডিটা পোড়াচ্ছে না, বডিটা যেহেতু মাটির নিচে কবর দিয়ে দেওয়া হচ্ছে সেই জন্য তার প্রভাবটা বেশি। এটার কি কোনো ব্যাপার আছে? হতে পারে, একদম ঠিক তোমার যে কথাটা, সম্ভাবনা আছে এরকম। দেখো, হিন্দু মতে পুড়িয়ে দেওয়ার পরে যেই শক্তিটা খুব ধীরে ধীরে নষ্ট হতে পারতো, বা শক্তি তো নষ্ট হয় না, শক্তি ট্রান্সফার হয়, সেটা খুব দ্রুত ট্রান্সফার হয়ে যায়। কিন্তু কবরস্থ করার পরে যেই শক্তি ট্রান্সফার হতে অনেকটা সময় নেয়, আর যেই শক্তি যত বেশি সময় পাবে সে শক্তিশালী তত বেশি হবে, তাই তার ক্ষমতা, তার প্রভাব অনেক বেশি হয়ে থাকে। তো তোমার এই যে প্রশ্ন, সেটা একদম ঠিক। যেই কারণে হিন্দু শাস্ত্রে আমাদের দুরকম ভাবে আমরা দেখতে পারি যে যেই মানুষটাকে কবর দেওয়া হলো সেগুলো নেগেটিভলিও ইউজ হতে পারে, সেই জন্য আমাদের যাতে না হয় সেই জন্য আমাদের কবর পুড়িয়ে দেওয়াটাই সব থেকে বেশি বেটার বলে মনে করা হয়। তাদের ক্ষেত্রে এটা একটা তাদের প্রথা, কিন্তু তারা বলো বা ইসলাম ধর্মের যারা রয়েছে তারা বলো, এরা প্রত্যেকেই কিন্তু এই জায়গাটাকে নিয়ে যখন একটা কবর দেওয়া হচ্ছে সেটা মাটিতে মিশে যেতে অনেকটা সময় চলে যায়। তার জন্য যে নেগেটিভ এনার্জিগুলো সেখানে স্ট্যাগনেন্ট হচ্ছে সেগুলোর ক্ষমতা তারা দিন প্রতিদিন বাড়াচ্ছে। তো সেই তাদেরকে ধ্বংস করা বা তাদের সাথে মোকাবিলা করার জন্য আরো অনেক বেশি শক্তিশালী হওয়ার সম্ভব। যেই কারণে আমাদের দেশে ভৌতিক ঘটনা ঘটে ঠিকই, কিন্তু পজেসড হওয়া অতটা বেশি চল নেই। কিন্তু বিদেশে পজেসড হওয়ার চল অনেক বেশি ভৌতিক ঘটনার থেকে। আমাদের এখানে ভর হওয়া সেটা সম্পূর্ণ আলাদা। আমরা ভর হওয়াকে কোথাও পজিটিভ ভাবে দেখি, সেখানে দেবী দেবতাদের ব্যাপারটা চলে আসে, কিন্তু এই ভরের সাথে আমরা কখনো ভূতরে বা ক্ষতিকারক জিনিসগুলো চট করে আমরা দেখি না। আমাদের হিন্দুর মধ্যে অতটাও এর প্রভাব নেই, আছে নিশ্চয়ই আছে, কিন্তু তাদের মধ্যে পজেসড হয়ে গিয়ে বা তাদের ভরটা নেগেটিভলি হচ্ছে, তার পেছনে এই কারণটাও হতে পারে আমার মনে হয়। তো পজেসড যে হওয়ার ব্যাপারটা এইটা কেন হয়, মানে এইটা কি পার্টিকুলার কি ম্যান টু ম্যান ভ্যারি করে? যেমন অনেক সময় বলা হয় না যে রাস্তায় বেরানো হয়েছে, খুব সুগন্ধ তার শরীরে ছিল বা সেন্ট দিয়ে বেরিয়েছে, রাত্রেবেলা হয়তো খাবার নিয়ে আসছে নুন না দিয়ে, বা হয়তো খালের পাশ দিয়ে আসছে, এইসব যে আমরা শুনি যে তখন নেগেটিভ এনার্জি তার উপরে অ্যাটাক করতে পারে। আচ্ছা, যারা সেন্ট পাকে না তাদের উপরে পজেসড হয় না? না না, অবশ্যই সেটাও হয়তো হয়েছে, কিন্তু পজেসটা কি আমি আগে দেখেছি এটা কি ম্যান টু ম্যান ভ্যারি করে, মানে পজেসড অ্যাকচুয়ালি কাদের উপর হতে পারে? হ্যাঁ, এই অবশ্যই ম্যান টু ম্যান ভ্যারি করে। দেখো, যাদের অরা খুব কম, যাদের লো এনার্জি থাকে, যাদের সেলফ কনফিডেন্স অনেক কম থাকে, সেলফ এস্টিম অনেক কম থাকে, আমরাও খেয়াল করে দেখি, আমরা যে কেসগুলো পাই না, সাইকোলজিক্যাল যে কেসগুলো পাই, একটা জিনিস বলি তোমাদের এখানে, এই সমস্ত যে ভুতুড়ে কেসগুলো আছে যেগুলো আমরা দেখেছি 98% কেসগুলো সাইকোলজিক্যাল ইস্যুস। আচ্ছা, তার মধ্যে 2% কেস যেগুলো আছে সেগুলো সত্যতা থাকতে পারে, কিন্তু ধরে নাও তার মধ্যে 1% নাটকই করে। আর 1% কেস আছে যেগুলোর পেছনে কোনো না কোনো গল্প আছে, সেগুলো সাইকোলজিক্যাল ইস্যুস নয়। হ্যাঁ, সেগুলোর জন্য আলাদা কোন ব্যবস্থা আছে, ট্রিটমেন্ট আছে, সেগুলোর আলাদা আছে। তার মানে এই নয় যে তুমি বলে ম্যান টু ম্যান ভ্যারি করে। হ্যাঁ, নিশ্চয়ই আমরা খেয়াল করে দেখেছি যে যদি ওই 98%-এর যে ভৌতিক ঘটনাগুলো আমরা দেখি যারা সাইকোলজিক্যাল ইস্যুসের মধ্যে দিয়ে যায়, অবশ্যই ম্যান টু ম্যান ভ্যারি করে। এবং যাদের এনার্জি লো, ক্ষমতা কম, প্রভাব কম, যারা মেনে নেয়, আমাদের একটা কথা আছে সি টাইপ পার্সোনালিটির অনেকগুলো টাইপ আছে। টাইপ পার্সোনালিটিকে যদি আমরা 4টে ভাগে ভাগ করি, A B C D, যারা সি টাইপ পার্সোনালিটির হয় তারা না সবসময় মেনে নেওয়ার প্রবণতা তাদের মধ্যে খুব বেশি কাজ করে, এগ্রিয়েবলনেসটা বেশি কাজ করে। তারা সবকিছুই মেনে নেয়, মেনে নিতে 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 তাদের মধ্যে একটা রিপ্রেসড মোড কাজ করে, যে ঠিক আছে হলো না তো কি হয়েছে, আমার সাথে এরকমই হয়। এই মেনে নেওয়া প্রবণতা যাদের বেশি থাকে তাদের শরীরে কিন্তু
এই ধরনের নেগেটিভ এন্টিটি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। একটা আশ্চর্য জিনিসের কথা বলি তোমার, আমরা এরকম 2-4 বার দেখেছি যে এই মেনে নেওয়ার প্রবণতা যাদের মধ্যে থাকে তাদের ক্যান্সার হওয়ার প্রবণতা অনেকটা বেড়ে যায়। ক্যান্সার হ্যাঁ, নেগেটিভ এন্টিটি বা অরা কম যাদের, তাদের ক্যান্সার হওয়ার চান্সেস অনেকটা বেড়ে যায়। হবেই আমি বলছি না, কিন্তু চান্স থাকে, এইভাবেও দেখা হয়েছে। তো ভুতুড়ে জিনিসপত্রগুলো যখন হয় তখন তাদের মধ্যে তো এই জিনিসগুলো কাজ করবেই। যার মধ্যে এই ধরনের টেন্ডেন্সি আছে যে নিজেকে সবসময় খারাপভাবে রাখছে, নেগেটিভভাবে রাখছে, আমার সাথে এরম হচ্ছে, মোকাবিলা করার ক্ষমতা তার মধ্যে নেই, তাদের ওপরে লং টার্মেই হয়তো এই প্রভাবগুলো পড়তে পারে, অনুভূতিগুলো থাকতে পারে, যেগুলো ক্ষতিই করে আলটিমেটলি। তাহলে এই যে ধরুন যারা ধরো এই যে নোংরা থাকে, খুব হ্যাঁ, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না নিজেকে, তার উপরও তো এফেক্ট করতে পারে। ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন না থাকা, ঠিকভাবে কথা বলতে না পারা, খাওয়া দাওয়ার মধ্যে অতিরিক্ত পরিমাণে নেগেটিভ খাওয়া দাওয়া করা, তমগুণ সম্পন্ন খাওয়া যেগুলো আছে, অপ্রাণিক ফুড যেগুলো আছে সেগুলো খাওয়া, অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবারও যদি খাওয়া হয়, বা ঠান্ডা খাবার যদি বেশি পরিমাণে খাওয়া যায়, তখনও কিন্তু দেখা গেছে যে এই ধরনের প্রবণতাগুলো হয়। তাহলে আমাদের এই অরাটাকে আমরা যদি বাড়াতে চাই, আমরা যদি মনে করি যে আমরা পজিটিভ থাকবো এবং আমাদের যাতে নেগেটিভ কোনো কিছু যাতে আমাদের আশেপাশে না আসে, তো তার জন্য কি করতে হবে? মানে দেখো, এটা অনেকটা বড় প্রশ্ন তুমি করলে। নেগেটিভ অরা কমে যেতে পারে। হ্যাঁ, এবার অরাকে বাড়ানোর অনেক পদ্ধতি আছে। তুমি সুস্থ থাকো, তুমি ভালো থাকো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকো এবং ভালো চিন্তা করো, খারাপ চিন্তা করো না। কিন্তু অনেক ক্ষেত্রে কি হয়, আমাদের মধ্যে এরকম খারাপ প্রভাব পড়ে, সেই লেভেল অব্দি যাতে না যায়, তাহলে আমরা নিজেরাও ঠিক করে নিতে পারি। যেরকম ধরো বায়ুতত্ত্বের যে এলিমেন্টসগুলো আছে, যেমন কর্পূর, ঠিক আছে, তোমার ঘরে যদি কর্পূর থাকে তাহলে নেগেটিভ এনার্জি অনেক কম থাকবে, তোমার মধ্যে পজিটিভ এনার্জি অনেক বেশি থাকবে। তোমার যে ফিফথ এলিমেন্টের যে আকাশিক এলিমেন্টস বা শূন্য বা বোম এলিমেন্টসের যে ব্যালেন্স, সেটা যদি ডিসব্যালেন্স হয়, কর্পূর দিয়েও সেটা করা যায়। তো আমরা সাধারণত যখন দেখি যে কোনো ঘরের মধ্যে নেগেটিভ এন্টিটির পরিমাণ অনেক বেশি আছে, সেখানে আমরা কর্পূর রাখার পরামর্শ দিই, কর্পূর জ্বালানোর পরামর্শ দিই। দেখবে পুজো স্থলে কর্পূর জ্বালায় বলে সেখানে পজিটিভ অরা অনেক বেশি পরিমাণে বেড়ে যায়, আমাদের কোথাও ভালো লাগে। তার কারণ হচ্ছে, কারণ কর্পূর সেই নেগেটিভিটিগুলোকে সরিয়ে পজিটিভ এনার্জিটাকে প্রচন্ড পরিমাণে বাড়াতে বা এনহ্যান্স করতে সাহায্য করে। তাই দেখবে মন্দির, মসজিদ বা এই সমস্ত জায়গায় যেখানে ভালো গন্ধ, পজিটিভ গন্ধ এবং কর্পূরের প্রবণতা অনেক বেশি আছে, বা ঘিয়ের প্রবণতা অনেক বেশি আছে, ঘি জ্বালানো বা ঘি পোড়া, সেগুলো অনেক পজিটিভিটি নিয়ে আসে, সেখানে এন্টিটিগুলো কম প্রভাব ফেলে। চেষ্টা করো তোমার মনে যদি কোনো যন্ত্রণা, কষ্ট, দুঃখ এগুলো থাকে সেগুলো শেয়ার করতে। যত বেশি তুমি চেপে রাখবে তত বেশি কিন্তু তোমার মধ্যে নেগেটিভ বা টক্সিক কেমিক্যালসগুলো বাড়বে। যত টক্সিক কেমিক্যালসগুলো বাড়বে শরীরের মধ্যে, তত তোমার নেগেটিভ এনার্জিসগুলো, মানে নেগেটিভ ইলেকট্রনসগুলো অতিরিক্ত পরিমাণে বাড়বে। তখন ওই অরাগুলো আমাদের কমতে থাকে। তোমাকে পজিটিভ হতে হবে। খাওয়া দাওয়ার ক্ষেত্রেও যদি আমি বলি, চেষ্টা করো গরম খাবার খাওয়া, রান্না করা খাবার খাওয়া, ঠিক আছে, বাসি পুরনো এই ধরনের খাবার না খাওয়া। দেখবে বাসি পুরনো বা পচা খাবার, যেমন পিশাচ যারা রয়েছে তারা এই বাসি বা পচা খাবার এই সমস্ত খায় বলে মাইথোলজিতে মনে করা হয়। এগুলো কোথাও গিয়ে মাইথোলজি আমাদেরকে গল্পের আকারে এই শিক্ষাই দেয়, যার পেছনে বিজ্ঞান আছে। তাতে কি হয়, শরীর সুস্থ থাকে, শরীর ভরপুর পরিমাণে টাটকা খাবার থেকে এনার্জি অ্যাবজর্ব করতে পারো, তোমার শরীরকে সতেজ রাখবে। তুমি যত পুরনো বা বাসি খাবার খাবে তত কম এনার্জি তোমার শরীর ওখান থেকে অ্যাবজর্ব করবে। তাহলে তোমার যে রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি সিস্টেম, যেটা স্পিরিচুয়াল ইমিউনিটিও সিস্টেম একই রকমভাবে কাজ করে, সেই ইমিউনিটিকেও ড্যামেজ করবে। সেজন্য আমাদের বলা হয় খাওয়া দাওয়ার দিকেও আমাদের নজর দিতে হয়। অতিরিক্ত তেল, মশলা, ঝাল এই জাতীয় খাবার একটু অ্যাভয়েড করা, তাতে শরীর যেরকম খারাপ হয় তেমনি আমাদের স্পিরিচুয়াল জায়গাটাও খারাপ হয়। যেই কারণে দেখবে স্পিরিচুয়াল পার্সোনালিটির লোকেরা তোমার পেঁয়াজ, রসুন এই ধরনের জিনিসগুলোকে অ্যাভয়েড করতে বলে, কারণ ওগুলো উত্তেজক, মানে অতিরিক্ত পরিমাণে এনার্জি এনহ্যান্স করে দেবে। আর স্পিরিচুয়াল যারা পার্সোনালিটি, তাদের তো ব্যালেন্সে থাকতে হয়, মানে রজগুণ আর তমগুণ এই দুটো গুণকে ব্যালেন্স করে সত্যগুণে থাকতে হয়। তাই জন্য তারা ওই খাবারগুলোকে অ্যাভয়েড করে। যত রাজ্যের প্রাণিক খাবার আছে, মানে যেগুলো, যেমন ধরো ফ্রুটস আছে, যেমন ধরো ছোলা ভেজানো আছে, যে বিটসগুলো আছে, হ্যাঁ, মানে স্যালাডস বলো, সবজি বলো, এইগুলোর মধ্যে প্রাণিক এনার্জি অনেক বেশি থাকে এবং পজিটিভ প্রাণিক এনার্জি বেশি থাকে। যদি আমরা দেখো, আমি কখনোই বলবো না যে মাংস খাওয়া উচিত নয়,
ঠিক আছে, কিন্তু ওই অনেক দিন স্টোর করে রেখে দেওয়া মাংস খাওয়া আমার মনে হয় উচিত নয়, কারণ তার মধ্যে না নেগেটিভ এনার্জি অনেক বেশি থাকে। তার প্রাণিক এনার্জির যে কোয়ালিটি সেটা অনেক কমে যায়। তুমি মেরে খাও, সেটা কোনো অসুবিধা নেই। যেমন দেখবে বলির যে মাংস হয় না, সেটা সেদিনকেই রান্না করে নেওয়া হয়, মানে কি টাটকা হলো জিনিসটা, তার যে এনার্জি সেটা আমরা পুরোটা অ্যাবসর্ব করতে পারি। কিন্তু ওই স্টোর করে রাখা তার এনার্জিটাও লস হয়ে গেল, সেটা খেলে আমাদের বডি সেখান থেকে পজিটিভ এনার্জি বা সেখান থেকে এনার্জি অ্যাবসর্ব করতে পারে না। তাই প্রাণিক ফুডের ওপরে বেশি জোর দেওয়া হয়। প্রাণিক ফুড মানে কখনোই মানে ওই আমিষ বা নিরামিষ ফুড নয়। প্রাণিক ফুড মানে যার মধ্যে এখনো ভরপুর পরিমাণে এনার্জি রয়েছে। সেটা বলি প্রদত্ত মাংস হতে পারে, বা তুমি বাজার থেকে, আমরা চিকেন খাই, চিকেন কেটে নিয়ে এসে তুমি রান্না করে ওই স্টোর করে 2 দিন রেখে দিলো বা ফ্রিজারে রেখে দিলো, সেইগুলো খাওয়াটা ঠিক নয়। ওগুলো শরীর খারাপ যেমন করে তেমনি সমস্যাও তৈরি করে। তো এইগুলো যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে অনেকটা নিজেদের এনার্জিকে এনহ্যান্স করতে পারবো, এবং সেখান থেকে ওই নেগেটিভ এন্টিটিগুলোকে আমরা দূরে রাখতে পারবো, দূরে সরাতে পারবো। পিশাচের ব্যাখ্যাটা কি তোমার কাছে? দেখো, পিশাচ তাদেরকেই বলে যারা, আমি যদি বৈজ্ঞানিকভাবে বলি, স্টোরড এনার্জি, এরা সরে না এক জায়গা থেকে অন্য জায়গায়। ঠিক আছে, কোনো কারণে কোথাও স্টোরড এনার্জি রয়েছে, দ্যাট ইজ নেগেটিভ, তুমি সেখানে উপস্থিত হয়ে গেলে, তো তুমি সেখানে উপস্থিত হয়ে গেছো মানে তুমি ওদের জায়গায় গিয়ে ওদেরকে ডিস্টার্ব করছো। তাই তখন ওরা চেষ্টা করবে তোমার ভেতরে যত পজিটিভ এনার্জি আছে অ্যাবসর্ব করে নেওয়ার। তাতে তুমি লো ফিল করবে, ডাউন ফিল করবে, এবং তুমি এমন কিছু কাজ করবে, ব্রেন তোমার তখন সেরকম ফ্রিকোয়েন্সি ছুটবে, তাতে তুমি এমন কিছু কাজ করবে যে কাজগুলো স্বাভাবিক সুস্থ মানুষ করে না। যেই কারণে আমরা পিশাচকে বলে থাকি হচ্ছে তাদের দিয়ে যত রাজ্যের গর্হিতকর কাজ, অপরাধ প্রবণ কাজ, সেগুলো পিশাচদের দ্বারা হয়। পিশাচরা হত্যা কখনো করে না। পিশাচরা বেসিক্যালি তোমার যেটা করে, তোমাকে দিয়ে মানে এমন কিছু কাজ করাবে যেই কাজগুলো করা উচিত নয়, অপরাধমূলক কাজ তোমাকে দিয়ে করাবে। পিশাচরা তোমাকে মেরে ফেলবে না, কিন্তু তোমাকে দিয়ে এমন কিছু কাজ করাবে যেগুলো তোমার করা উচিত নয়, মানুষের করা উচিত নয়। যার মধ্যে মানবীয় গুণ নেই এমন ধরনের কাজ পিশাচরা করে থাকে। পিশাচদের মধ্যে মায়া মমতা একদম থাকে না। পিশাচদের মধ্যে খুব দয়া করা, ক্ষমা, এই গুণগুলো থাকে না। এগুলো সব মানবীয় গুণ। এই মানবীয় গুণ কোথাও পশুদের থেকে আমাদেরকে আলাদা করেছে। এই গুণগুলো আমরা পেয়েছি বলেই নিজেদেরকে মানুষ বলে দেখাই। পিশাচরা এর ঠিক অপোজিট, মানে এদের মধ্যে মানুষের কোনো গুণ থাকে না। তাই জন্য পিশাচদের যে অবয়ব বা রূপ, তার মধ্যে পশুর একটা ব্যাপার থাকে। তো আমরা যে পাশবিক যে অত্যাচারগুলো অনেক সময় করি বা শুনি, দেখি, যদি কোনো এন্টিটির কারণে সেগুলো হয়ে থাকে তাহলে সেগুলো কন্ট্রোলড বাই পিশাচ এরকম মনে করা হয়। পিশাচের অ্যাকচুয়ালি সোর্সটা মানে উৎপত্তি বা এগুলো আসে কোত্থেকে, মানে উৎপত্তিটা কিভাবে পিশাচ? অনেক রকম গবেষণা আছে, এর ব্যাখ্যা আছে। আমি যেই ব্যাখ্যাটা বলছি, পিশাচ বেসিক্যালি তখনই ক্রিয়েট হয়, মানে আমি যেই ব্যাখ্যাটা দিচ্ছি সেটা, যে ফ্যাক্টরটার কথা বলছি, খুব যেই মানুষটার মধ্যে অত্যন্ত পরিমাণে কোনো কিছুর প্রতি লোভ ছিল, সেই লোভ তাদের আটকে গেছে, মানে সেই লোভ নিয়েই তারা মারা গেছে, মানে চলে গিয়েছেন, লোভ পূর্ণ হয়নি। তার যে ফ্রিকোয়েন্সি, সে যেই জিনিসটা বা যেই বিষয়ের প্রতি লোভ ছিল, সেই জায়গায় এসে ঘোরাঘুরি করতে থাকে এবং সেখানেই স্থির হয়ে থাকার চেষ্টা করে। এরকম যদি অতিরিক্ত পরিমাণে অনেক দিন ধরে স্থিরতা পেয়ে যায় ওখানে, এবং সে কোনোরকম ভাবে সেই জায়গাটা যদি নেগেটিভ হয়ে যায়, তখন কি হয়, ওই এনার্জিগুলো এরকম ওই অমানবিক, মানে যার মধ্যে কোনো মানবীয় গুণ নেই, এরকম ধরনের কোয়ালিটি ডেভেলপ করে সেম। এবার তুমি যদি সেখানে চলে যাও, তখন তোমার মধ্যে সেই ধরনের প্রবণতাগুলো তৈরি হবে। বেসিক্যালি পিশাচদের যে মেন সোর্স, সেটা হচ্ছে আমি বলবো অ্যাটাচমেন্ট থেকে আসে। যাদের অতিরিক্ত অ্যাটাচমেন্টের প্রবলেম আছে এবং যারা অতিরিক্ত অ্যাটাচমেন্ট নিয়ে ভুগছে, যে ধরনের মানসিক প্রবণতা, বহু মানুষের মধ্যে অ্যাটাচমেন্টের প্রবলেম আসে, তারা দেখবে এমন কিছু কাজ করে যেগুলো মানবীয় নয়। তারা বদলা নেয়, তারা মানুষের ক্ষতি করে, অনেক ক্ষেত্রে মেরেও ফেলে, সেটা খুব হায়ার লেভেলে হয়ে গেলে তখন আমরা বলি তাদের আত্মা কলুষিত হয়েছে, মানে তাদের যে স্পেশাল জ্ঞান আত্মা সম্পর্কিত সেটা ডিস্টার্বড হয়েছে। তখন তারা পৈশাচিক ব্যবহার করছে, সেটা এন্টিটিতে পিশাচ দ্বারা কন্ট্রোল হয় বলে এরকম মনে করা হয়। মানে কি, তাদের মধ্যে সেই ফ্রিকোয়েন্সি লেভেলটা চলছে যেটা পিশাচদের মধ্যে থাকে। আচ্ছা, আর যে বিষয়টা সেটা হচ্ছে কালো জাদু, যে বিষয়টা আমরা বলি, যে শুনে থাকি যে কালো জাদু যে বিষয়টা, তুমিও কিছুক্ষণ আগে বলছিলে যে যেসব জিনিস করা হয়, বশীকরণ বা আরো কিছু, এই যে বান মারা যে ব্যাপারটা, হ্যাঁ, ওটাও তো মানে হয়তো অনেক দূর থেকে কিছু করে দিল, হ্যাঁ, বা কালো জাদু, এই বিষয়টা কি সত্যি হয়? এই বিষয়টা হ্যাঁ হয়, আমার অনেক এক্সপিরিয়েন্স আছে। আমি ভয়ের দিক থেকে না গিয়ে বলছি, নিশ্চয়ই হয়।
বান মারা বলো বা এই ধরনের তান্ত্রিক প্রসেসিংসগুলো বলো, কিন্তু মেন যে বিষয়টা হচ্ছে 90% লোক ভণ্ড। খুব রেয়ার অফ দি রেয়ারেস্ট পার্সনস যারা রয়েছে তারা এগুলো করতে পারে। কারণ অনেক, কারণ এইগুলো করার জন্য প্রচুর খরচা হয়, আর প্রচুর অধ্যাবসায় লাগে, আর অনেক পরিশ্রম লাগে। তো এখনকার দিনের মানুষের মধ্যে কত শ্রম বা তারা শুধু টাকার চিন্তা করে, কিন্তু কিছু মানুষও আছে যারা এগুলো করতে পারে। বান মারলে যা যা হয় সেগুলো থেকে বড় ইম্পর্টেন্ট কথা যে বান অনেকগুলো টাইপের মধ্যে এটা একটা টাইপ। যখন কেন্দ্রীভূত এনার্জিকে পার্টিকুলার কোনো একটা জায়গাকে হার্ম করার জন্য পাঠানো হয় তখন সেটাকে বান বলে। ঠিক আছে, বান শব্দের অর্থ হচ্ছে তীর নয়, বান শব্দের অর্থ হচ্ছে খুব সূক্ষ্ম জায়গার মধ্যে ক্ষতি করা বা কোনো পার্টিকুলার জায়গার ক্ষতি করা, যেটা বিদ্ধ আকার, মানে তোমাকে বিঁধবে ভেতর থেকে। তো এরকম যদি তুমি কোনো জায়গায় স্টাক করে যাও, তুমি যদি কখনো সেই জায়গা থেকে অসুস্থ এবং সেটা খুব তীক্ষ্ণ, খুব গভীর, তাহলে সেটা আমরা বার করি। কি হয়, এনার্জিকে আরো বেশি কনডেন্সড করে সেই জায়গাটায় যদি আমরা সাপ্লাই করার চেষ্টা করি, তার যে মিডিয়ামসগুলো, এই মিডিয়ামসগুলোর যে প্রসেসিংসগুলো সেগুলো নিয়ে বিজ্ঞান গবেষণা করছে, বা যারা ভবিষ্যতে প্যারাসাইকোলজিস্ট বা এই নিয়ে আরও গবেষণা হচ্ছে, তারা কিন্তু এই কনডেন্স করার প্রসেস বা ছড়িয়ে দেওয়ার প্রসেস এগুলো নিয়ে আলোচনা করছে। যেরকম আমরা ফিজিক্সে এনার্জিকে সলিফাইড করা, এয়ারকেও সলিফাইড করা হচ্ছে, যাতে এয়ার লিকুইড, এয়ার জেল এগুলো তৈরি করছে। তো এগুলো তো এয়ার একটা এনার্জি, তাকে যদি কনডেন্সড করা যায় তেমনি এই ফ্রিকোয়েন্সিগুলোকেও কনডেন্সড করা যায়, সেগুলো দিয়েও চালনা করা যায়, যেগুলো ওই তান্ত্রিক প্রসেসিং বা আগেকার দিনের যে পদ্ধতি সেগুলোও হচ্ছে এবং এগুলো একদম হয়। এবার হওয়ার যে পার্সেন্টেজ রেশিও সেটা ধরে নাও ওই 5% হয়, আর 95% সাথে ফেক হয়। কেউ কেউ তো যেমন তুমি বললে না যে কেউ কেউ আছে যারা সত্যি পারে, মানে খুব যারা পুরনো বা কিছু। তাহলে যদি আমি এই বিষয়ে বলি, তাহলে এখানে যে প্রশ্নটা উঠছে সেটা হচ্ছে যে তাহলে তো ধরো আমরা যে কারোর প্রতি বানটা মারতে পারি, খরচা করলাম, হয়তো কোনো একজন খুব পয়সা হবে, সেই জন্য কাজ পারে না। তো হ্যাঁ, এবার ধরো অনেক দূরে রয়েছে এবং সে হয়তো যে আমরা তো তাহলে যাত্রার উপরই এটা অ্যাপ্লাই করতে হবে, এটা কি সবার উপরই অ্যাপ্লাই হয় না? কেউ মনে করে যে আমি কথার কথা বলছি যে বিরাট কোহলির ওপর বান মারব, হ্যাঁ সে খুব বড় লোক, যে করবে এটা, তার যাতে খেলাটা নষ্ট হয়ে যায়, তাহলে এটা কি সে করতে পারে? হ্যাঁ, করতে পারে, কিন্তু যিনি করছেন তার সেই ক্ষমতা আছে তো, না হলে কাজ করবে না। আর আরেকটি ব্যাপার আছে, যার উপরে করা হচ্ছে তার আধ্যাত্মিক শক্তি কতটা। আচ্ছা, তার যদি আধ্যাত্মিক শক্তি অনেক তীব্র থাকে তাহলে কাজ করবে না। আধ্যাত্মিক শক্তি মানে তো কি এটাই যে সবসময় সে ঠাকুরের সবসময় ঠাকুর দেবতা এগুলোর প্রয়োজন পড়ে না। আর আমি বলছি না যে ঠাকুর দেবতার প্রয়োজন সবসময় পড়ে না। তুমি নিজেকে যতটা ভালো রাখবে, নিজেকে যতটা হ্যাপি রাখবে, খুশি রাখবে এবং খুব অল্পতে সন্তুষ্ট থাকবে এবং তোমার ভেতরটা পিওর হবে, তোমার মধ্যে নেগেটিভ কোয়ালিটিসগুলো বা নেগেটিভ ট্রেডসগুলো খুব কম থাকবে, তত তুমি আধ্যাত্মিক। তোমার লোভ, আমাদের যে ষড়রিপু যত নিয়ন্ত্রণে থাকবে তত তুমি আধ্যাত্মিক। কারণ ওই নেগেটিভ জিনিসগুলো দিয়ে কিন্তু এই নেগেটিভ কাজগুলো করা যায়। তুমি যদি পজিটিভ থাকো তাহলে তোমার উপর ওই যে একটু আগে বলছিলাম না যে নিজেরাও ঠিক করা যায়, ঠিক আছে। তুমি যদি প্রচন্ড পরিমাণে পজিটিভ থাকো, তোমার মধ্যে নেগেটিভিটি কম বা ওই টাইপ সি পার্সোনালিটি কোয়ালিটি কম থাকে, টাইপ এ পার্সোনালিটি হলো, টাইপ বি পার্সোনালিটি হলো, দেন সেগুলো তোমার মধ্যে এই জিনিসগুলো কম কাজ করবে। তবে হ্যাঁ, যিনি বান মারছেন বা যিনি এই ধরনের খারাপ কাজ করছেন, তিনি যদি সত্যিকারের সাধক হয়ে থাকেন এবং তিনি যদি সত্যিকারের মনে করেন যে না আমি এগুলো করি, তিনি পারেন সত্যি, তাহলে নিশ্চয়ই কাজ করবে। তবে আমার দেখা অনুযায়ী এই ধরনের মানুষ যারা হয় তারা সচরাচর এই ধরনের নেগেটিভ কাজ করে না, যারা অরিজিনাল হয়, কারণ তাতে তাদের অনেকটা শক্তি নষ্ট হয়। তারা এত কষ্ট করে ওই শক্তি সঞ্চয় করেছে পরমকে জানার জন্য, ঈশ্বরকে জানার জন্য, তারা কখনো সামান্য পয়সার লোভে বান মারা বা এই জাতীয় জিনিসগুলো করে না। তার মানে এই যে আমরা ফেসবুকে যে পেপারে যে দেখি ট্রেনের মধ্যে লেখা থাকে বান মারা বশীকরণ, তার মানে এগুলো সব ভণ্ড। সবাই ভণ্ড কিনা এটা তো আমি বলতে পারবো না, কিন্তু থাকতে পারে তাদের মধ্যে কিছু কাজ করে। আমার এইভাবে তো জাজ করা উচিত নয় কাউকে, কারণ আমি তাদের চিনি না, আমি জানি না। হ্যাঁ, যদি আমার চেনা পরিচিত হয় তাহলে আমি বলতে পারবো যে এ পারে, এ পারে না, ঠিক আছে।
এবার আমরা যেহেতু বিজ্ঞানের ছাত্র, আমরা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ দিয়ে দেখি, তারা তাদের যে পদ্ধতি অবলম্বন করে সেটা সম্পূর্ণ একটা পদ্ধতি। তেমনি আমাদেরও কিছু পদ্ধতি, যেমন ধরো হিপনোথেরাপি, আমরা হিপনোটাইজ করি, ঠিক আছে, হিপনোটিজমটা আছে, এই মুহূর্তে বিজ্ঞান সেটা প্রমাণ করতে পেরেছে। এর আগেও হিপনোথেরাপি বা হিপনোটিজম কোনো একটা অর্থে বশীকরণ, তা এখন লোকে মানছে না, জাস্ট লাইক দ্যাট। তো দাদা, আমরা তো পডকাস্টের প্রায় শেষের দিকে চলে এসেছি। একদম একটা প্রশ্ন তোমাকে জিজ্ঞেস করবো, তারপর আমি শেষ করবো। তারপর একদম সেটা হচ্ছে, আমাকে জিনের ব্যাপারটা তুমি বলো, যে জিন দিয়ে যে কাজ করানো হয়, এই যে আমরা অনেক সময় শুনি জিন চালান করা হয়েছে, জিন দিয়ে কাজ করানো হয়েছে, এই জিন ব্যাপারটা কি? এটা দিয়ে কি আদৌ কিছু করানো যায়? মানে হ্যাঁ, কিছুই না। আমরা হিন্দুরা বিভিন্ন রকমের অপদেবতা বা অপশক্তিগুলোকে কাজ করাই, আর ওরা মানে যারা ইসলাম ধর্মে বিশ্বাস করেন, তারা তাদের বক্তব্য অনুযায়ী জিন কেনায়। দুটোই ফ্রিকোয়েন্সি, দুটোই এনার্জি, দুটোই মানে ভাইরা ভাই একই জিনিস। নামকরণ করতে হবে, তারা তাদের ধর্মীয় ভাবনা থেকে তাদের মতন করে দেখছে, আমরা আমাদের ধর্মীয় ভাবনা থেকে একরকম ভাবে দেখছি। ক্রিশ্চানিটিতে তো আবার জিন বা ভূত বলে কিছু নেই, তারা ওই স্যাটান এবং তার যে অনুচর, মানে বলা হয় যে ওপর থেকে যে এঞ্জেলসরা এসে নিচে পড়েছিল, তারাই পরবর্তীকালে স্যাটানের অনুচর হয়ে গিয়েছে, ওপরে ঈশ্বর তাদের ফিরিয়ে নেননি। তো তারা ওই এঞ্জেলস দিয়ে, এঞ্জেলস হচ্ছে পজিটিভ আর ডিমন্স হচ্ছে নেগেটিভ, তো তারা ডিমন্স দিয়ে কাজ করে। একই, সবটা এনার্জি, তুমি কিভাবে কাজে লাগাচ্ছ সেটা। তুমি নিজের মধ্যে এনার্জি পেস্ট করো, তোমার মধ্যে পজিটিভ এনার্জি রাখো, তোমার কোনো নেগেটিভ শক্তি তোমার খারাপ করবে না। আসতেই পারে নেগেটিভ এনার্জি, ঠিকও হয়ে যাবে। রোগ হয় না আমাদের, আমাদের রোগ ওষুধ খাই, রোগও তো ঠিক হয়ে যায়। ঠিক যদি এরকমও কিছু হয়, তারও নির্দিষ্ট পদ্ধতি আছে, সেগুলো দিয়েও ঠিক করা যায়, এবং বাজারে চলতি যে পদ্ধতিগুলো আছে সেগুলো দিয়েও ঠিক করা যায়। তবে আমাদের মাথায় রাখতে হবে এইটুকুনি, ওই যে বললাম হয় না, আমি বলছি না, নিশ্চয়ই হয়। 98% সাইকোলজিক্যাল ইস্যুস। না, অনেক সময় আমরা তো দেখি না যে শরীরের মধ্যে কিছু কিছু কেস আমরা দেখি যে পেপারে বা বিশাল হাইপ হয়ে গেছে বিদেশেও, যে কারোর শরীরের মধ্যে আত্মা ঢুকে তাকে একদম পুরোপুরি শেষ করে দিয়েছে এবং তার শরীর থেকে বের করা যাচ্ছে না কোনোভাবেই। এরকম একটা সত্যি ঘটনা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, ঘটেছিল অনেক বছর আগে, যে বিদেশে বাড়িটা এখনো পর্যন্ত সিল করা আছে। ওই অনেক জায়গা আছে, ডিসকভারি চ্যানেল খুললে এগুলো পাওয়া যেত। হ্যাঁ, আমেরিকান হরর স্টোরিতে প্রচুর আছে। দেখো ওই বাড়িতে কি আছে আমি ঠিক জানি না, বাট আমাদের কলকাতা বলো বা আমাদের কলকাতাতে অনেক হন্টেড প্লেস আছে। আমাদের ভারতবর্ষেও ভাঙ্গার বলে একটা জায়গা আছে, জাস্ট লাইক সেম হন্টেড প্লেস ওটা। এবং ওই স্ট্যাগনেন্ট, কেউ যায় না ওখানে, ওর এনার্জি সবসময় ওই স্ট্যাগনেন্ট হয়েই থাকে। তার মানে কি ওখানে নেগেটিভ এনার্জি জমছে, জমা হচ্ছে, তুমি গেলে নিশ্চয়ই তোমার ক্ষতি হবে। তুমি বিশ্বাস করো ভাঙ্গরের ব্যাপারটা? বিশ্বাস, আমি ঘুরতে গেছিলাম। গেছিলে? হ্যাঁ। আচ্ছা। তো সন্ধ্যের পরে ওখানে ঢুকতে দেওয়া হয় না। হ্যাঁ, লেখা আছে। কিন্তু আমি যখন গেছিলাম তখন টুরিস্টরা যাচ্ছিল, কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে ওখানে সত্যি কেউ থাকে না, এবং ওই জায়গাটা পুরো শুনশান হয়ে যায়, মানে একদমই শুনশান হয়ে যায়। এবং ওই শুনশান জায়গার যে এক্সপিরিয়েন্স, সেটা আর 5টা সাধারণ শুনশান জায়গার মতন নয়, সামথিং ডিফারেন্ট। ওই সামথিং ডিফারেন্টটাকেই মানুষ ভয় পায়। থাকতে পারে সেখানে এন্টিটি, কিন্তু আমি যেহেতু ওইভাবে এক্সপিরিয়েন্স করিনি, তাই আমি এইভাবে বলবো না যে হ্যাঁ ওখানে আছে, ওখানে অনেক কিছু আছে। নিশ্চয়ই আছে, কারণ সবাই যখন বলছে কিছু নিশ্চয়ই তারা অনুভূতি পেয়েছে, তার মানে এটা মিথ্যে তো পুরো হতে পারে না। হতে পারে, বাট আমার কাছে এর কোনো সেরকম ব্যাখ্যা নেই। বাট স্বাভাবিক হওয়াটা খুব অস্বাভাবিক নয়, স্বাভাবিক, কারণ সবটাই ফ্রিকোয়েন্সির খেলা। ইন্দ্রদা, তোমার সাথে ভিডিও করে তো আমার খুবই ভালো লাগলো। আমি পডকাস্টটা আজকের জন্য এখানেই শেষ করছি। একদম। এরপরে আমরা আরো অনেক বিষয় নিয়ে আলোচনা করবো, কারণ আজকে তোমার থেকে যে জিনিসগুলো জানতে পারলাম, আমাদের দর্শককে জানাতে পারলাম যে অ্যাকচুয়ালি সাইডটা কি, আত্মা স্পিরিচুয়াল এই সাইডটা অ্যাকচুয়ালি কি, সাইকোলজি দিক থেকে ব্যাখ্যাটা কি, সেটা তোমার থেকে শুনলাম। একদম খুবই ভালো লাগলো। তো এরপরে আমরা অবশ্যই করবো অন্য ব্যাপার নিয়ে আলোচনা। নিশ্চয়ই। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। একদম। আর তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলে আসার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য। একদম। ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম পডকাস্ট আরো দেখার জন্য। তাহলে ফিরছি আবার নতুন কোনো এপিসোডে। ইন্দ্রদা, তাহলে শেষ করছি। একদম, তোমরা খুব ভালো থেকো, সবাই খুব ভালো থাকুক, আর সবাই খুব পজিটিভ থাকুক। নমস্কার।